আসসালামু আলাইকুম। পাভেল এডুকেশন শিক্ষা বোর্ডের পক্ষ থেকে সবাইকে অনেক শুভেচ্ছা এবং স্বাগতম। আমরা আজকের এই ক্লাসটা হচ্ছে টেক্সটাইল পরীক্ষার্থীদেরকে ডেডিকেট করে নিতে যাচ্ছি এবং আমরা আজকের এই ক্লাসে একই সাথে কেমিস্ট্রি এবং কেমিস্ট্রি 2 এই দুইটা সাবজেক্ট আলোচনা করব। কেননা আপনারা যদি দেখেন যাদের কেমিস্ট্রি আছে তাদের লাস্টের যে ৫টা অধ্যায় এবং কেমিস্ট্রি 2 এর প্রথম ৫টা অধ্যায় ঠিক সেম একই রকম। সো আমরা প্রথমত এই যে প্রথম যে ৫ অধ্যায় কেমিস্ট্রি 2 এর এবং আমাদের কেমিস্ট্রির যে ১০ অধ্যায় থেকে ১৫ অধ্যায় পর্যন্ত আছে এইটা আমরা প্রথমত আলোচনা করার চেষ্টা করব। তার পরবর্তীতে কেমিস্ট্রি 2 এর বাকি যে অধ্যায়গুলো আছে সেইগুলো নিয়ে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। সো আজকের ক্লাসটা আমরা তাহলে ডেডিকেটেড করতেছি যাদের কেমিস্ট্রি আছে এবং যাদের কেমিস্ট্রি 2 আছে। সো খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস হতে চলেছে। আমি মূলত আজকের এই ক্লাসটাতে আপনাদেরকে কেমিস্ট্রিটা খুব সুন্দর করে গুছিয়ে দেওয়ার চেষ্টা করব যাতে যে সকল বিষয় পড়লে আমাদের পরীক্ষায় প্রশ্ন কমন পড়বে এবং যেখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, যে সকল টপিক আমাদের কাছে খুব কঠিন মনে হয় আমি সেই সকল টপিকগুলো খুব সহজে আপনাদের সামনে উপস্থাপন করব যাতে আপনারা সেই বিষয়গুলো খুব সহজেই বুঝতে পারেন এবং পরীক্ষায় ভালো একটা রেজাল্ট করতে পারেন। ঠিক আছে? তো আমি আজকের ক্লাসে মূলত আপনাদেরকে কেমিস্ট্রিটাকে একটু গুছিয়ে দেওয়ার চেষ্টা করব যাদের কেমিস্ট্রি 2 আছে। এটা বেসিক্যালি আমি আগেই বলছিলাম যে এটা হচ্ছে যাদের কেমিস্ট্রি এবং হচ্ছে কেমিস্ট্রি 2 তাদের জন্য। ওকে, রসায়ন 2 এবং রসায়ন 1 যাদের আছে। ঠিক আছে? ওকে, তাহলে আমরা একটু প্রথম অধ্যায়ে যদি যাই, কেমিস্ট্রি 2 এর প্রথম অধ্যায় এবং হচ্ছে যাদের কেমিস্ট্রি তাদের মেবি 11তম অধ্যায় এটা আছে যে জৈব রসায়নের হচ্ছে মৌলিক ধারণা। আমরা জৈব রসায়নের যে অর্গানিক কেমিস্ট্রির মৌলিক ধারণা এই অধ্যায়টাতে আমরা হচ্ছে এই তিনটা কোশ্চেন নিয়ে একটু আলোচনা করব। এই তিনটা কোশ্চেন অর্থাৎ প্রথম অধ্যায় থেকে আমাদের এই তিনটা কোশ্চেন যদি আমরা পড়ি তাহলে আমাদের শেষ হয়ে যাবে এবং এখান থেকে আমাদের রচনামূলক প্রশ্নটা পরীক্ষায় থাকতে পারে। এই দুইটা কোশ্চেন প্রায় সেম। তো প্রথম কোশ্চেনটাই হচ্ছে জৈব এবং অজৈব যৌগের মধ্যে পার্থক্য লিখো। আচ্ছা, আপনাকে প্রথমত বুঝতে হবে যে জৈব এবং অজৈব যৌগ কাকে বলে, আমি বুঝাবো, সমস্যা নাই। এন্ড দেন হচ্ছে গঠন কাঠামো অনুসারে জৈব যৌগের শ্রেণীবিভাগ আলোচনা করো এবং লাস্টেরটা হচ্ছে জৈব যৌগের শ্রেণীবিভাগ, অর্থাৎ একই বিষয়টা এটা হচ্ছে ছক আকারে দেখাবেন আর কি। তো আমি ছকটা অঙ্কন করে দিব। আপনাদের বইয়ে একটু ডিফিকাল্ট ওয়েতে দেওয়া আছে, তো আমি এটাকে সহজভাবে শ্রেণীবিন্যাস করার চেষ্টা করব বা শ্রেণীবিভাগ করার চেষ্টা করব। আমরা প্রথমত বলছিলাম যে জৈব এবং অজৈব যৌগের মধ্যে পার্থক্য। দেখেন, প্রথমত আমরা একটু এটা আলোচনা করি। দেখেন, এটা হচ্ছে একটা থিওরিটিক্যাল কোশ্চেন। থিওরিটিক্যাল কোশ্চেন বিধায় এটা আপনাদের নিজেদের পড়তে হবে। তারপর আমি একটু স্যার আপনাদেরকে বলে দিচ্ছি যে জৈব এবং অজৈব যৌগ বলতে কি বোঝায় এবং হচ্ছে জৈব যৌগের যে শ্রেণীবিভাগটা আছে এটা আমরা একটু আলোচনা করি। প্রথমত দেখেন স্যার, জৈব যৌগ বলতে কি বোঝায়? জৈব যৌগ মানেই হচ্ছে কার্বনের একটা যৌগ। ঠিক আছে? জৈব যৌগ মানেই হচ্ছে কার্বন থাকতে হবে, মানে কার্বনের একটি যৌগ। কথা বুঝতে পারলাম? জৈব যৌগ মানেই হচ্ছে কার্বনের একটা যৌগ, মানে এখানে অবশ্যই আপনার কার্বনটা থাকবে, এইটা হচ্ছে মেইন কথা। জৈব যৌগ মানেই হচ্ছে কার্বনের একটা যৌগ। এবং অর্থাৎ জৈব যৌগ গঠন করে কিভাবে আমি একটু বলে দেই। যে সকল যৌগের মধ্যে দেখবেন আপনি কেন্দ্রীয় পরমাণু হিসেবে কার্বন আছে, কার্বনের সাথে আপনার হাইড্রোজেন কিংবা অক্সিজেন কিংবা নাইট্রোজেন কিংবা হচ্ছে সালফার, এইগুলা যুক্ত হয়ে যে যৌগটা গঠন করে সেই যৌগটাকে আসলে বলা হয় জৈব যৌগ। প্রকৃতিতে অজৈব যৌগের সংখ্যা কিন্তু খুবই কম। ঠিক আছে? বাট জৈব যৌগের সংখ্যাটা অনেক বেশি এবং বেশি থাকার পিছনে মেইন রিজনটা হচ্ছে কার্বনের একটা ধর্ম আছে, ক্যাটিনেশন ধর্ম। এই ক্যাটিনেশন ধর্মের কারণেই হচ্ছে জৈব যৌগের সংখ্যাটা অনেক বেশি। আপনার সংক্ষিপ্ত প্রশ্নের জন্য এখান থেকে কিন্তু আসতে পারে যে ক্যাটিনেশন ধর্ম বলতে কি বুঝো। ঠিক আছে? তারপরে আরো কিছু প্রশ্ন আসতে পারে, যেমন কার্যকরী মূলকগুলো আলোচনা করো। কার্যকরী মূলক, ঠিক আছে, এইভাবে আলোচনা করতে বলতে পারে। So, আমরা সেটা আলোচনা করব, কোনো সমস্যা নেই। এখানে আমরা দুইটা প্রশ্ন পেয়ে গেলাম। তাহলে জৈব যৌগ কি স্যার? জৈব যৌগ মানেই হচ্ছে কার্বনের একটা যৌগ যেখানে কার্বনটা থাকবেই, অর্থাৎ কার্বনটা কেন্দ্রীয় পরমাণু হিসেবে থাকবে, তার সাথে হচ্ছে হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, সালফার, এই সকল যৌগকে আমরা কি বলতেছি? জৈব যৌগ। ঠিক আছে? এবং তাহলে অজৈব যৌগ কোনগুলো স্যার? আপনারা এই যে দেখেন না, সালফিউরিক অ্যাসিডের কথা বলতে পারেন, সোডিয়াম হাইড্রোক্সাইডের কথা বলতে পারেন। So, এইগুলা কিন্তু হচ্ছে অজৈব যৌগ। তাহলে যে সকল যৌগে এরকম কার্বন হাইড্রোজেন থাকবে না সেই সকল যৌগকে, মানে এটা ঠিক বিপরীত কথাটাকে তো আপনি কি বলতেছেন? অজৈব যৌগ। তার মানে কি?
যারা জৈব যৌগের মতো নয়, দ্যাট মিন্স তারাই তো অজৈব যৌগ, তাই তো? যেমন আমি যদি কিছু এক্সাম্পল দেই, সাপোজ মনে করেন আমাদের সালফিউরিক অ্যাসিড আছে, তারপরে যদি বলি নাইট্রিক অ্যাসিড আছে, ঠিক আছে, নাইট্রিক অ্যাসিড, এই সকল যৌগগুলোকে আমরা কি বলতেছি স্যার? ঠিক আছে, এই সকল যৌগকে আমরা কি বলতেছি বলেন তো? এই সকল যৌগকে আমরা বলতেছি হচ্ছে অজৈব যৌগ। আর অনেক আছে, আমি অত কিছু লিখলাম না। তাহলে জৈব যৌগ মানে কার্বনের একটা যৌগ, আর জৈব যৌগের ঠিক বিপরীতটাই হচ্ছে তাহলে আমাদের কি অজৈব যৌগ, আপনি যদি সহজ ভাষায় বুঝতে চান, তাই না? এখানে কেন্দ্রীয় পরমাণু হিসেবে কার্বন থাকবে, কার্বনের সাথে আপনি হাইড্রোজেনকেও পেতে পারেন, অক্সিজেনকেও, নাইট্রোজেনকেও, সালফারকেও পেতে পারেন। আর যে সকল যৌগ আপনার দুই বা ততোধিক পরমাণু বা যৌগমূলক মিলিত হয়ে যে যৌগটা গঠন করে তাকে আমরা অজৈব যৌগ বলতে পারি। তো এখানে আমি কিছু এক্সাম্পল লিখে রাখছি, সেগুলো হচ্ছে যেমন সালফুরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, তারপর হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এই যৌগগুলোকে আমরা অজৈব যৌগ বলে থাকি। এখন যখন আমাদের পরীক্ষার মধ্যে বলবে যে জৈব এবং অজৈব যৌগের মধ্যে পার্থক্য লিখো, যেহেতু এটা থিওরিটিক্যাল আলোচনা, আশা করি ম্যাক্সিমাম শিক্ষার্থী এই থিওরিটিক্যাল আলোচনাটা পারবেন বা নিজে নিজে একটু পড়লেই এটা হয়ে যাবে। এটা নিয়ে এখন আসলে আলোচনা করে আমি সময়টা নষ্ট করতে চাচ্ছি না। ঠিক আছে, আমরা একটু পরের আলোচনায় চলে যাই। এখানে আমরা প্রথমত এই টপিকটা নিয়ে একটু কথা বলতে চাই যে কার্বনের কেটিনেশন ধর্ম বলতে কি বোঝায়। অর্থাৎ আপনাকে আমি 100% বলতে পারি, এখানে 3টা কোশ্চেন লিখতেছে, দেখেন, কেটিনেশন ধর্ম, কার্যকরীমূলক, আরেকটা কোশ্চেন আছে সেটা হচ্ছে সমগোত্রীয় শ্রেণী। সমগোত্রীয় শ্রেণী, এই যে যে 3টা কোশ্চেনের কথা বললাম না, বা 3টা টপিক, এই 3টা থেকে আপনি আপনার পরীক্ষায় মাস্ট বি একটা সংক্ষিপ্ত প্রশ্ন পাবেন এই 3টা থেকে। ঠিক আছে, অর্থাৎ এই 3টা পড়লেই একটা সংক্ষিপ্ত প্রশ্ন আপনি কমপ্লিট করতে পারতেছেন, মানে পেয়ে যাচ্ছেন পরীক্ষার মধ্যে, প্রশ্ন আউট বলতে পারেন। যে 3টা থেকে যে কোনো একটা প্রশ্ন আমাদের সংক্ষিপ্ত হিসাবে পরীক্ষায় কিন্তু আসবে। আর জৈব যৌগের শ্রেণী বিভাগ দেখাও, এটা ভেরি মাচ ইম্পর্টেন্ট। এবং রচনামূলকের জন্য আমরা শিখবো হচ্ছে কি বললাম বলেন তো, জৈব যৌগের শ্রেণী বিভাগ। জৈব যৌগের শ্রেণী বিভাগ, এটা ভেরি মাচ ইম্পর্টেন্ট। শ্রেণী বিভাগ দেখাও, এটা পড়বো আমরা কিসের জন্য? জাস্ট এই অধ্যায় থেকে একটা কোশ্চেনই পড়বো, সেটা হচ্ছে আমাদের রচনামূলকের জন্য। দেখেন, তাহলে আমরা প্রথম অধ্যায়টাকে আপনাদেরকে বলে দিলাম যে আসলে প্রথম অধ্যায় থেকে আমাদের কোন কোন কোশ্চেনটা পড়তে হবে। এই একটা কোশ্চেন, শুধুমাত্র এই একটা কোশ্চেনই পড়বো আমরা রচনামূলকের জন্য। আর বাকি যে কোশ্চেনগুলো দেখতে পাচ্ছেন এখানে, যে ক্যাটিনেশন ধর্ম, তারপর হচ্ছে সমগোত্রীয় শ্রেণী, এই 3টা পড়বো আমরা সংক্ষিপ্তর জন্য। তাহলে প্রথমত সাইডে চলেন আমরা এটা নিয়ে একটু আলোচনা করি। কার্বনের কেটিনেশন ধর্মটা বলতে কি বোঝায়, কার্যকরী মূলকটা বলতে কি বোঝায়, সমগোত্র শ্রেণীটা বলতে কি বোঝায়, সেটা নিয়ে প্রথমত যদি একটু আলোচনা করি। তো প্রথমত খেয়াল করেন, ক্যাটিনেশন ধর্ম, কার্বনের ক্যাটিনেশন ধর্মটা একটু যদি দেখি আমরা। ক্যাটিনেশন ধর্ম কার্বনের, আপনাকে যদি কোশ্চেন করা হয় জৈব যৌগের সংখ্যা এত বেশি কেন, জৈব যৌগের সংখ্যা কিন্তু অনেক বেশি, বাট অজৈব যৌগের সংখ্যা কিন্তু সীমিত বা অল্প বলা যায়, অত বেশি না। তো এটা বেশি হওয়ার পেছনে মেইন একটাই রিজন, সেটা হচ্ছে কার্বনের যোজনী কত স্যার? কার্বনের একটা ধর্ম আছে, কার্বন এর যোজনী, কার্বনের যোজনী হচ্ছে, যদি বলি তাহলে কার্বনের যোজনী হচ্ছে কত স্যার? 4, তাই না? 2 4 যাই বলেন, তাহলে কার্বনের যোজনী কত? 4। এই যে কার্বনের যোজনী যেহেতু 4, তার মানে তার হাতও হচ্ছে কয়টা? তার হাতও হচ্ছে, কয়টা স্যার? 4টা। তাহলে এই যে যে 4টা যোজনী, তার যোজনী 4 এবং তার হাতও হচ্ছে 4টা, এই 4টা হাত দিয়ে সে যেমন অন্য পরমাণুর সাথেও যুক্ত হইতে পারে, ঠিক সেম ভাবে সে নিজেদের মধ্যে একটা শিকল তৈরি করতে পারে। কথা বুঝাইতে পারলাম? আমি যদি একটু ভালো করে বুঝাই আপনাদেরকে, খেয়াল করেন। আপনারা যদি ইথিনের সংখ্যাটা দেখেন, ইথিনের ইথিনের দেখেন কার্বনের যোজনী কত স্যার? 4। ইথিনের মধ্যে কার্বন পরমাণু থাকে 2টা। কার্বন পরমাণু কয়টা থাকে স্যার? 2টা। ইথেন হচ্ছে অ্যালকেন, সরি ইথেন, এটা হচ্ছে ইথেনের নাম লিখতেছি আমি এখানে, ইথেন। আচ্ছা, তো ইথেনের ক্ষেত্রে আপনারা দেখবেন যে কার্বন কয়টা থাকে স্যার? 2টা কার্বন থাকে। তো 2টা কার্বনের ক্ষেত্রে আপনি দেখেন এখানে সে কি করতেছে, তার 3টা হাতকে, মানে প্রত্যেক কার্বনের 3টা হাতকে সে হাইড্রোজেনের সাথে যুক্ত করতেছে, এবং এই যে যে বাকি একটা করে হাত, এটা সে নিজেদের মধ্যে যুক্ত হচ্ছে। তাহলে এই যে কার্বন পরমাণুর নিজেদের মধ্যে বন্ধন তৈরি করা এবং তার পাশাপাশি হচ্ছে অন্য অন্য পরমাণুর সাথেও বন্ধন তৈরি করা, এই বিষয়টা বা এই ধর্মটাকেই কার্বনের ক্যাটিনেশন ধর্ম বলা হয়। সে কি করে, অন্য পরমাণুর সাথেও যুক্ত হতে পারে, যেহেতু তার হাত হচ্ছে 4টা,
সে 4টা হাত দিয়ে সে যেমন অন্য পরমাণুর সাথে যুক্ত হইতে পারে, ঠিক সেম একই ওয়েতে সে কি করতে পারে বলেন তো, নিজেদের মধ্যে একটা বন্ধন তৈরি করতে পারে। আপনি দেখবেন কার্বন নিজেদের মধ্যে দ্বিবন্ধন অথবা কার্বন নিজেদের মধ্যে ত্রিবন্ধন গঠন করতে পারে। তাহলে এই যে দেখেন, সে অন্য পরমাণুর সাথে যুক্ত হচ্ছে, আবার নিজেদের মধ্যে কি করছে, বন্ধন তৈরি করতেছে, এভাবে একটা দীর্ঘ শিকল তৈরি করতে পারে। তো এই যে নিজেদের মধ্যে কিংবা হচ্ছে অন্য পরমাণুর সাথে বন্ধন ক্রিয়েট করে একটা দীর্ঘ শিকল তৈরি করা, এই বিষয়টাকে আমরা কি বলতে পারি স্যার, কার্বনের ক্যাটিনেশন ধর্ম বলতে পারি। মূলত এই কার্বনের এই ধর্মের কারণেই, হচ্ছে জৈব যৌগের সংখ্যাটা এত বেশি। তাহলে আশা করি আপনি যদি এটা থিমটা বুঝতে পারেন, পরীক্ষার হলে যায় কিন্তু স্যার এটা লিখতে পারবেন। এই বিষয়টাকে কার্বনের ক্যাটিনেশন ধর্ম বলা হয়, যে কার্বনের দীর্ঘ শিকল তৈরি করার যে ধর্মটা, নিজেদের সাথে এবং অন্য পরমাণুর সাথে বন্ধন গঠনের মাধ্যমে যে দীর্ঘ শিকল তৈরি করার ধর্মটা, এটাকে আপনি কি বলতে পারেন, কার্বনের ক্যাটিনেশন ধর্ম বলতে পারেন। মূলত এই ক্যাটিনেশন ধর্মের কারণেই হচ্ছে জৈব যৌগের সংখ্যাটা এত বেশি। ওকে, যেহেতু সংক্ষিপ্ততে আসবে, মোটামুটি ভাবে এইটুক লিখলেই এনাফ। এইটুক যদি লেখা যায় তাহলে কিন্তু এনাফ। এর পরবর্তীতে আরেকটা টপিক নিয়ে আলোচনা করি, সেটা হচ্ছে স্যার আমাদের এই যে এটা কার্যকরী মূলক একটু নিয়ে যদি কথা বলি। দেখেন, জৈব যৌগের ক্ষেত্রে কিছু মূলক আছে যেটা কোনো একটা যৌগতে অবস্থান করে ওই যৌগের বিক্রিয়ার মানে তার রাসায়নিক ধর্ম এবং ফিজিক্যাল যে ধর্ম আছে, মানে ফিজিক্যাল ধর্মটা ইন্ডিকেট করে, নির্দেশ করে। তো এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ একটা মূলক, যে মূলকটা কোনো যৌগে উপস্থিত থাকবে, থাকার পরে কি করবে, ওই যৌগ কি ধরনের বিক্রিয়া প্রদর্শন করবে, কি ধরনের তার ভৌত বৈশিষ্ট্য আছে, এই বিষয়গুলো সে নির্দেশ করে দিবে। ঠিক আছে, তাহলে ওই মূলকটাকে কি বলবো আমরা, কার্যকরী মূলক বলবো। সিম্পলি আমি যদি কোনো একটা জৈব অ্যাসিডের কথা বলি, মনে করেন আমি এখানে লিখলাম ইথানোয়িক অ্যাসিড অর্থাৎ CH3COOH, এটা আপনারা সকলে জানেন, এটাকে ইথানোয়িক অ্যাসিড বলা হয়। এখন আপনারা খেয়াল করে দেখেন, এই ইথানোয়িক অ্যাসিডের মধ্যে একটা মূলক আছে, এই যে COOH, এটা হচ্ছে এই জৈব অ্যাসিডের কার্যকরী মূলক COOH। ঠিক আছে, আচ্ছা, এই যে COOH, এই মূলকটা এই যৌগের মধ্যে কি আছে, উপস্থিত থেকে এই যৌগের রাসায়নিক ধর্ম এবং ভৌত ধর্ম প্রদর্শন করবে, মানে ভৌত ধর্ম ইন্ডিকেট করে দিবে। ঠিক আছে, তাহলে এই জন্যই এই মূলকটাকে কি বলা হবে, কার্যকরী মূলক বলা হবে। তাহলে কার্যকরী মূলক হচ্ছে কোন যৌগেতে সে উপস্থিত থাকবে, কোন যৌগের মধ্যে উপস্থিত থেকে এই যৌগটা কি ধরনের বিক্রিয়া প্রদর্শন করবে সেটা মূলত নির্ভর করবে এই মূলকটার উপর, এবং তার ভৌত ধর্মও কিন্তু নির্ভর করবে এই মূলকটার উপর। এই জন্য এই মূলকটাকে কার্যকরী মূলক বলা হয়। যেমন আপনি বলতে পারেন, আপনাকে যদি আরো বলি, যেমন আপনি অ্যালকোহলের কথা যদি বলেন, অ্যালকোহলের ক্ষেত্রে দেখবেন তার কার্যকরী মূলক হচ্ছে ওইস মূলক। এই যে ওইস, এই ওইসটা হচ্ছে অ্যালকোহলের কার্যকরী মূলক। মূলত এই মূলকটা এই যৌগ উপস্থিত থেকে এই যৌগ কি ধরনের বিক্রিয়া প্রদর্শন করবে, কি ধরনের ভৌত ধর্ম প্রদর্শন করবে, এই বিষয়টা টোটালি নির্ভর করে এই মূলকটার উপরে। ঠিক আছে, এই জন্যই এই মূলকটাকে কি বলা হবে, এই যৌগের বা এগুলার কার্যকরী মূলক বলা হবে। তাহলে বুঝতে পারছেন আশা করি। আপনি যদি অ্যালকেনের কথা বলেন, তাহলে অ্যালকেনের কার্যকরী মূলকটা হচ্ছে অ্যালকেনের কার্যকরী মূলক অ্যালকেন অ্যালকেনের কার্যকরী মূলকটা হচ্ছে আপনার কার্বন এবং কার্বনের মাঝখানে একক বন্ধন থাকবে, এটা হচ্ছে অ্যালকেনের কার্যকরী মূলক। তারপরে অ্যালকিনের কার্যকরী মূলক অ্যালকিনের কার্যকরী মূলকটা হচ্ছে কার্বন এবং কার্বনের মাঝখানে দ্বিবন্ধন থাকবে। তারপরে হচ্ছে অ্যালকাইন, এটার ক্ষেত্রে কার্বন এবং কার্বনের মাঝখানে ত্রিবন্ধন থাকবে, মানে 3টা বন্ধন থাকবে। ঠিক আছে, তারপরে যদি বলি অ্যালকোহল, সেটার ক্ষেত্রে কার্যকরী মূলকটা থাকবে হচ্ছে OH, হাইড্রোক্সিল মূলক। তারপরে যদি বলি জৈব অ্যাসিডের কথা যদি বলি, এই যে COOH, এটা হচ্ছে জৈব অ্যাসিডের কার্যকরী মূলক। এরপরে যদি আরো বলি আপনার হচ্ছে অ্যালডিহাইড, এগুলা কিন্তু লিখে দিতে হবে। প্রথমত কার্যকরী মূলকের সংজ্ঞাটা দিবেন, সংজ্ঞাটা দেওয়ার পরে এই মূলকগুলো লিখে দিতে হবে। যেমন অ্যালডিহাইডের কার্যকরী মূলক হচ্ছে CHO। ঠিক আছে, তারপরে আছে আপনাদের আরো কিটোন আছে,
কিটোন, এই কিটোনের কার্যকরী মূলকটা কি বলেন তো স্যার? সিও। ঠিক আছে, এই যে কিটোনের কার্যকরী মূলকটা হচ্ছে সিও, এটাকে কিটো মূলক বলা হয়। এটা হচ্ছে কার্বনের গ্রুপ, এই দুটাই কার্বনের গ্রুপের অন্তর্ভুক্ত। তাহলে এই হচ্ছে বিষয়টা, হ্যাঁ এই হচ্ছে বিষয়টা, এই হচ্ছে বিষয়টা। তারপরে ইথার আছে আরো, তো এত কিছু ভিত্তি আমি ডিপলি যাচ্ছি না, জাস্ট এইগুলো একটু লিখে দিবেন, দ্যাটস এনাফ। যদি আপনাদের বলে যে কার্যকরী মূলক বলতে কি বুঝো, ব্যাখ্যা করো, তখন আপনারা জাস্ট প্রথমত কার্যকরী মূলকের সংজ্ঞাটা দিবেন। সংজ্ঞাটা দেওয়ার পরে এই যে কয়েকটা কার্যকরী মূলক লিখে দিবেন। আমি এখানে যেগুলো লিখেছি, যেমন হচ্ছে দেখেন, অ্যালকেনের যাবতীয় রাসায়নিক বিক্রিয়া নির্ভর করে, বা কোনো যৌগের নির্ভর করে এই যে কার্বন এবং কার্বনের মাঝখানে একক বন্ধন আছে না, এই বন্ধনটার উপর বেসিক্যালি নির্ভর করে। এই বন্ধনটার উপরে যে তাদের মধ্যে যে একক বন্ধন আছে না, এই একক বন্ধনের কারণে মূলত তার রাসায়নিক ধর্মটা একরকম হয়ে থাকে। তারপরে এই যে অ্যালকেনের কার্যকরী মূলক হচ্ছে এইটা, তার যত বিক্রিয়ার গতিপথ যাই কিছু আছে সকল কিছু ডিপেন্ড করে এই কার্বন কার্বন দ্বিবন্ধন আছে এটার উপর ভিত্তি করে। ঠিক আছে, তারপর আপনি অ্যালকেনের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে অ্যালকোহল, এটা হচ্ছে অ্যাসিড, এটা হচ্ছে জৈব অ্যাসিড, এটা হচ্ছে কিটোন। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে তাদের কি প্রত্যেকটারই কার্যকরী মূলক। এই কার্যকরী মূলকগুলা কোনো যৌগে উপস্থিত থেকে তার বিক্রিয়ার গতিপথ নির্দেশ করে, সেটা কোন ধরনের বিক্রিয়া প্রদর্শন করবে। তাহলে আশা করি আপনাদের হচ্ছে কার্যকরী মূলকগুলা চিনা শেষ। এরপরে যদি বলি সমগোত্রীয় শ্রেণী, এরপরে আরো যদি বলি একটু যে সমগোত্রীয় শ্রেণী কি বলি স্যার? সমগোত্রীয় শ্রেণী। সমগোত্রীয় শ্রেণী বলতে আসলে আমরা কি বুঝি? সমগোত্রীয়, সমগোত্রীয় শ্রেণী। তো সমগোত্রীয় শ্রেণী বলতে একই শ্রেণী বা একটা নির্দিষ্ট শ্রেণীকে আপনাকে বোঝানো হয়েছে, একটা নির্দিষ্ট বংশকে বোঝানো হয়েছে, যে বংশের সবাই একই রকম আচরণ করে, মানে তাদের ফিজিক্যাল প্রপার্টিস এবং হচ্ছে কেমিক্যাল প্রপার্টিস সেম, সেজন্য আমরা তাদেরকে একটা গ্রুপে অন্তর্ভুক্ত করি বা একটা শ্রেণীতে অন্তর্ভুক্ত করি, সেই জন্য আমরা সেই শ্রেণীটাকে সমগোত্রীয় শ্রেণী বলতেছি। আপনাদের এই যে এখানে যে আমি নামগুলো লিখছি না স্যার, এই যে অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকোহল, অ্যালডিহাইড, কিটোন, তারপরে অ্যালকাইল আছে, তো এই প্রত্যেকটাই হচ্ছে কি জানেন স্যার? সমগোত্রীয় শ্রেণী, এক একটা সমগোত্রীয় শ্রেণী। মানে অ্যালকেন শ্রেণীর যত যৌগ আছে, অ্যালকেন শ্রেণীর যত যৌগ আছে সকল যৌগের তাদের ফিজিক্যাল প্রপার্টিস মানে তাদের ভৌত ধর্ম এবং হচ্ছে তাদের রাসায়নিক ধর্ম প্রায় একই রকম। তারা প্রায় একই ধরনের ধর্ম প্রদর্শন করে এবং একই ধরনের রাসায়নিক বিক্রিয়া প্রদর্শন করে, সেই জন্য আমরা তাদেরকে একটা শ্রেণীতে অন্তর্ভুক্ত করেছি। তাদের নামের মধ্যেও কিন্তু মিল আছে, সেই জন্য এদেরকে একটা কি বলা হয়? সমগোত্রীয় শ্রেণী বলা হয়। তাহলে সমগোত্রীয় শ্রেণীটা আমরা কাকে বলতেছি? সমগোত্রীয় শ্রেণী বলতেছি তাহলে কি, যে যাদের কার্যকরীমূলক একই হওয়ায়, যাদের কার্যকরীমূলক একই হওয়ায় তারা একই ধরনের রাসায়নিক বিক্রিয়া প্রদর্শন করে এবং একই ধরনের ভৌত ধর্ম প্রদর্শন করে, এবং এদেরকে কি করা হয়? এই যে একই ধরনের রাসায়নিক বিক্রিয়া প্রদর্শন করতেছে, একই ধরনের ভৌত ধর্ম প্রদর্শন করতেছে এবং তাদের নামের মধ্যে একটা গভীর মিল লক্ষ্য করা যায়, এই কারণে তাদেরকে একটা শ্রেণীভুক্ত করা হয়। আর ওই শ্রেণীটাকেই সমগোত্রীয় শ্রেণী বলা হয়। সম মানে একই, গোত্রীয় মানে বংশ, একই বংশের শ্রেণী। কথা বুঝতে পারছি? সিম্পলি যদি একটা এক্সাম্পল দেই, মনে করেন অ্যালকেনের অনেক যৌগ আছে, তার মধ্যে আমি দুই একটা যৌগের নাম যদি বলি, যেমন ধরেন মিথেনের কথা বললাম, তারপর হচ্ছে ইথেনের কথা বললাম C2H6, তারপরে বললাম আমি C3H8, তাদের একটা সাধারণ সংকেত আছে CnH2n+2। ঠিক আছে, এই যে CnH2n+2, দেখেন প্রত্যেকটা যৌগের ক্ষেত্রে দেখেন প্রত্যেকটা যৌগই এই সাধারণ সংকেতটা মেইনটেইন করে চলছে। n এর মান 1, n এর মান 1 বসালে আপনি CH4 পাবেন, অর্থাৎ n এর মান 1 এখানে যদি বসান তাহলে যে n1 আর এখানে 2 * 1 + 2 দ্যাট মিন্স হচ্ছে কত? C, এই যে 2 কে 2, 2 আর 2 হচ্ছে 4, দেখছেন CH4 পাইছেন। এখানে আপনি n এর মান 2 বসান, এই যে C2 বসাইলাম, 2 * 2 + 2 দ্যাট মিন্স হচ্ছে কত? C2, 2 × 2 = 4, 4 এর লগে 2 যোগ করেন হচ্ছে 6। দেখেন তাহলে এখানে যতগুলা যৌগ আছে, অ্যালকেন শ্রেণীর যতগুলা যৌগ আছে সবাই কিন্তু এই সাধারণ সংকেতটা মেইনটেইন করে চলবে এবং তাদের সবার নামের শেষে একটা মিল লক্ষ্য করতে পারবেন আপনি। যেমন দেখেন এই যেটাকে বলতেছেন মিথেন, লাস্টে কি আছে? এন কথাটা আছে। এটাকে বলতেছেন ইথেন, এটা লাস্টে দেখেন এন কথা আছে। এটাকে বলতেছেন প্রোপেন, দেখেন এটার নামের শেষে কি আছে? এন কথা আছে। তাহলে এই যে যত ধরনের যৌগ আছে তাদের প্রত্যেকটারই কার্যকরীমূলক একই, অর্থাৎ প্রত্যেকটা যৌগে যদি আপনি গাঠনিক সংকেতটা লিখেন তাহলে প্রত্যেকটার ক্ষেত্রে দেখবেন কার্বন এবং কার্বনের মধ্যে একটা সিঙ্গেল বন্ড আছে, একক বন্ধন আছে। ঠিক আছে, তো একক বন্ধন আছে এবং তাদের প্রত্যেকেরই নামের মধ্যে একটা মিল আছে, নামের মধ্যে কি আছে? একটা মিল আছে।
এবং তাদের ভৌত ধর্মগুলো প্রায় সেম এবং রাসায়নিক বিক্রিয়া তারা একই ধরনের রাসায়নিক বিক্রিয়া প্রদর্শন করে। এই জন্য আমরা এই সবগুলা যৌগকেই একটা শ্রেণীতে আবদ্ধ করে ফেলছি, আর ওই শ্রেণীটাকেই সমগোত্রীয় শ্রেণী বলা হয়। তাহলে সমগোত্রীয় শ্রেণী কি কি? অ্যালকেন একটা সমগোত্রীয় শ্রেণী, অ্যালকেন একটা সমগোত্রীয় শ্রেণী, অ্যালকাইন, অ্যালকোহল, এরপর আরো আছে অ্যালকাইলও আছে, জৈব অ্যাসিড আছে, অ্যালডিহাইড আছে, কিটোন আছে, ঠিক আছে? এই সবগুলাকে এক একটা সমগোত্রীয় শ্রেণী বলা হয়। বুঝতে পারছি? তাহলে আশা করি ওই যে আমরা যে তিনটা টপিক লিখছিলাম, ওই তিনটা টপিক আশা করি আপনাদের ক্লিয়ার। সংক্ষিপ্ত তাহলে একটা আমরা এখান থেকে পাচ্ছি, 100% গ্যারান্টি এখান থেকে আমাদের একটা সংক্ষিপ্ত প্রশ্ন আসবেই। এখন যে রচনামূলক কোশ্চেনটা আমাদের ছিল, রচনামূলক কোশ্চেনটা জৈব যৌগের শ্রেণী বিভাগ দেখাও, জৈব যৌগের শ্রেণী বিভাগ। আমরা চলেন তাহলে এই প্রশ্নটা এখন আলোচনা করি, জৈব যৌগের শ্রেণী বিভাগ। দেখেন প্রথম লিখলাম আমি জৈব যৌগ, জৈব যৌগ। আচ্ছা, জৈব যৌগকে আমরা প্রথমত দুইটা ভাগে ভাগ করতে পারি। আমি আমার মতো করে শ্রেণীবিভাগ দেখাচ্ছি, অনেক বই অনেক ধরনের শ্রেণীবিভাগ দেখানো হয়েছে, বাট আমি আমার মতো করে দেখাচ্ছি, যেহেতু আপনারা 9 10 এ যে ধরনের শ্রেণীবিভাগ পড়ে আসছেন ঠিক আমি সেভাবে বোঝাচ্ছি। আমরা জৈব যৌগকে প্রথমত দুইটা ভাগে ভাগ করতে পারি, প্রথমত আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে এলিফেটিক আর একটা হচ্ছে এরোমেটিক। একটা হচ্ছে কি বলেন তো, এলিফেটিক আর একটা হচ্ছে এরোমেটিক। এলিফেটিক একটা হচ্ছে কি বলেন তো, এরোমেটিক। আচ্ছা, এখানে দেখেন আপনাদের বইয়ের মধ্যে যেটা দেওয়া আছে এটা অনেকটা যে হাইড্রোকার্বনের শ্রেণীবিভাগ আছে ঠিক সেটার মতো হয়ে যায়। সো আমি সেটাও দেখাই, দুইটা পাশাপাশি দেখাই দিই আপনাদের বইয়েরটা আর এটা আমি যেটা দেখাচ্ছি, দুইটাকে একসাথে বলে দিই, দুটো প্রায় সিমিলারই, কোনো সমস্যা নাই। তো প্রথমত যেমন আমরা হচ্ছে বলছিলাম যে জৈব যৌগকে প্রথমত দুইটা ক্যাটাগরিতে ভাগ করি, একটা হচ্ছে এলিফেটিক আর একটা হচ্ছে এরোমেটিক, যদি বলেন কোনো সমস্যা নেই। তারপরে আরেকটা শ্রেণীবিভাগ করা যায় যে জৈব যৌগকে আমরা প্রথমত দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে মুক্ত শিকল আর একটা হচ্ছে কি চক্রাকার বা বদ্ধ শিকল, অর্থাৎ শিকলের উপর ভিত্তি করে একটা মুক্ত শিকল আর একটা হচ্ছে কি বদ্ধ শিকল। তারপরে মুক্ত শিকলকে আপনি আরো অনেকভাবে আলোচনা করতে পারেন, বদ্ধ শিকলটাকে আরো অনেকভাবে আলোচনা করতে পারেন, হোমোসাইক্লিক হেটারোসাইক্লিক বলা যায় না, তো এরকম ভাবে বলা যায়। তো দেখেন এলিফেটিক কি স্যার? আমরা এরোমেটিক যৌগ সবাই চিনি, যেগুলোর মধ্যে সঞ্চরণশীল পাই ইলেকট্রন থাকে তাদেরকে এরোমেটিক হাইড্রোকার্বন বলা হয় বা জৈব যৌগ বলা হয়। তারপরে যেগুলোর মধ্যে কি থাকে স্যার, এলিফেটিক হচ্ছে যেটার মধ্যে সঞ্চরণশীল পাই ইলেকট্রন থাকবে না, সেটা হচ্ছে আমাদের এলিফেটিক। ঠিক আছে? আচ্ছা, এখন এই এলিফেটিকটাকে আপনি দুই ভাগে ভাগ করতে পারতেছেন, একটা হচ্ছে মুক্ত শিকল আর একটা হচ্ছে বদ্ধ শিকল। একটা হচ্ছে কি বলেন তো, মুক্ত শিকল, মুক্ত শিকল, আর একটা হচ্ছে কি স্যার বদ্ধ শিকল, বদ্ধ শিকল। তো মুক্ত শিকল মানে দেখবেন যেখানে কার্বন গোলা কি আছে এরকম ফ্রি আছে, ঠিক আছে, শিকল গোলা এরকম ফ্রি থাকবে, মুক্ত তো মানে বুঝে নিতে সেটাকে আর বাড়ানো যাবে তাই এরকম। আর বদ্ধ শিকল মানে সেটা একটা চক্রাকার থাকবে, এরকম আবদ্ধ থাকবে, এরকম আছে, এরকম হচ্ছে আবদ্ধ থাকবে। তো এদেরকে আমরা বদ্ধ শিকল বলতেছি, এদেরকে আমরা মুক্ত শিকল বলতেছি। ওকে, আচ্ছা। তো এই মুক্ত শিকলকে পরবর্তীতে আরো আলোচনা করা যায়, আরো দুই ভাগে ভাগ করতে পারি আমরা মুক্ত শিকলকে, আমরা পরবর্তীতে দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে সম্পৃক্ত আর একটা হচ্ছে অসম্পৃক্ত। সম্পৃক্ত আর একটা হচ্ছে কি অসম্পৃক্ত। সম্পৃক্ত এবং আরেকটা কি বলেন তো অসম্পৃক্ত। তো সম্পৃক্ত মানে যেখানে কার্বন এবং কার্বনের মাঝখানে একক বন্ধন থাকবে, অসম্পৃক্ত বলতে যেখানে কার্বন এবং কার্বনের মাঝখানে দ্বিবন্ধন অথবা হচ্ছে ত্রিবন্ধন থাকবে, সেগুলোকে আমরা কি বলতেছি, অসম্পৃক্ত হাইড্রোকার্বন। ঠিক আছে? আচ্ছা, এরপরে যদি বলেন বদ্ধ শিকলের কথা, বদ্ধ শিকলকে আবার দুইটা ভাগে ভাগ করা যায়। ঠিক আছে, বদ্ধ শিকলকে আমরা কি বলতে পারি, দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে হোমোসাইক্লিক আর একটা হচ্ছে কি হেটারোসাইক্লিক। ঠিক আছে, হোমোসাইক্লিক আর একটা হচ্ছে হেটারোসাইক্লিক, হেটারোসাইক্লিক। তো এই যে হোমোসাইক্লিক, হোমো মানে কি সেম, একই, মানে যেখানে শুধু কার্বন এবং হাইড্রোজেন থাকবে, ঠিক আছে, কার্বন এবং হাইড্রোজেন থাকবে কেন্দ্রীয় পরমাণু হিসাবে, সেটাকে আমরা হোমোসাইক্লিক বলতেছি, অর্থাৎ যে সাইকেলটার মধ্যে শুধুমাত্র কার্বন এবং হাইড্রোজেন থাকবে সেটাকে আপনি হোমোসাইক্লিক বলতেছেন। আর হেটারোসাইক্লিক মানে হচ্ছে যেখানে কার্বন এবং হাইড্রোজেনের পাশাপাশি আপনি অক্সিজেন পাবেন, নাইট্রোজেন পাবেন, সালফার পাবেন,
তাদেরকে আমরা কি বলতেছি? হেটারোসাইক্লিক বলতেছি। কথা বুঝতে পারছি? তাহলে এটা হচ্ছে আমাদের হোমোসাইক্লিক, আর এটা হচ্ছে কি স্যার আমাদের হেটারোসাইক্লিক। ঠিক আছে, তো এই তো আর কি শ্রেণী বিভাগটা। তো এরোমেটিকটাকে আপনি শ্রেণী ভাবে ভাগ করতে পারেন। এরোমেটিকটাকে বলা যায় যে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, আর একটা হচ্ছে হোমোসাইক্লিক আর একটা হচ্ছে হেটারোসাইক্লিক। ঠিক আছে, যেমন হোমোসাইক্লিকে শুধুমাত্র কার্বন এবং হাইড্রোজেন থাকবে, হেটারোসাইক্লিক ক্ষেত্রে এটা একটা চক্রাকার, বাট এখানে কি থাকবে আপনার হচ্ছে অক্সিজেন, মানে অন্য পরমাণু থাকবে। ঠিক না? তাহলে আশা করি এই পর্যন্ত ক্লিয়ার আপনাদের। তাহলে শ্রেণী বিভাগটা বইয়ের মধ্যে দেওয়া আছে, তো ওইভাবে আপনি লিখে দিতে পারেন, অথবা আমার মতো করে আপনি লিখতে পারেন, কোনো সমস্যা না। আপনার যেভাবে সহজ মনে হবে আপনি সেটাই পরীক্ষার মধ্যে লিখে দিবেন। ওকে, আশা করি এই পর্যন্ত ক্লিয়ার। আচ্ছা, তাহলে প্রথম যে অধ্যায়টা ছিল আমাদের স্যার, প্রথম যে অধ্যায়টা ছিল সেই প্রথম অধ্যায়টা আমরা কমপ্লিট করে ফেললাম। এরপরে যদি আমরা সেকেন্ড অধ্যায়ে যাই, এলিফ্যাটিক হাইড্রোকার্বন। এলিফ্যাটিক হাইড্রোকার্বনের ক্ষেত্রে, অর্থাৎ দ্বিতীয় যে অধ্যায়টা আছে এলিফ্যাটিক হাইড্রোকার্বন, অর্থাৎ এই এলিফ্যাটিক হাইড্রোকার্বনের ক্ষেত্রে যে সকল হাইড্রোকার্বন আছে, দেখেন হাইড্রোকার্বন মানে কি স্যার, এখানে দুইটা ওয়ার্ড আছে, একটা হচ্ছে হাইড্রো আর একটা হচ্ছে কার্বন। হাইড্রো মানে হাইড্রোজেন, এবং কার্বন মানে কি কার্বন। তাহলে হাইড্রোজেন এবং কার্বনের মধ্যে যে সকল যৌগ গঠিত হবে, বা হাইড্রোজেন এবং কার্বন মিলিত হয়ে যে সকল যৌগ গঠন করে, তাদেরকে আমরা হাইড্রোকার্বন বলি। এবং তাহলে এলিফ্যাটিক হাইড্রোকার্বন কোনগুলা? এলিফ্যাটিক হাইড্রোকার্বন তাহলে কোনগুলা? অর্থাৎ যে সকল যৌগের মধ্যে দেখবেন সঞ্চরণশীল পাই ইলেকট্রন থাকবে না, তাদেরকে আমরা বলতেছি এলিফ্যাটিক হাইড্রোকার্বন। ঠিক আছে, তাহলে এই এলিফ্যাটিক হাইড্রোকার্বন থেকে আমাদের মেইন একটা ইম্পর্টেন্ট কোশ্চেন আছে। এই প্রশ্নটা পরীক্ষার মধ্যে 100% আসবে। ঠিক আছে, এই কোশ্চেনটা পরীক্ষার মধ্যে 100% আসবে যে ইউপ্যাক পদ্ধতিতে সম্পৃক্ত হাইড্রোকার্বন তথা অ্যালকেনের নামকরণের নিয়মগুলা লিখো। ইউপ্যাক অথবা জেনেভা বলতে পারেন। তো ইউপ্যাক মানে হচ্ছে এই যে স্যার IUPAC, এটার পূর্ণরূপ আসতে পারে ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর এন্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। ঠিক আছে, ইউপ্যাক বলা হয় এটাকে, IUPAC, ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর এন্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। ঠিক আছে, তো এই যে হাইড্রোকার্বনের যে নামকরণ গুলা, এই নামকরণ গুলা মানে নামকরণের নিয়ম আছে কিন্তু, হ্যাঁ, আপনি নরমালি এরকম ভাবে নামকরণ করতে পারবেন না, আপনার ইচ্ছা মতো নামকরণ করতে পারবেন না। সো এই নামকরণ গুলা করছে হচ্ছে এই সংস্থা IUPAC বা ইউপ্যাক বলেন আপনারা। তো ইউপ্যাক অনুসারে অ্যালকেন শ্রেণীর, অ্যালকেন যে একটা সমগোত্রীয় শ্রেণী, এই সমগোত্রীয় শ্রেণীর যৌগগুলা কিংবা অ্যালকিনের ক্ষেত্রে কিংবা অ্যালকাইনের ক্ষেত্রে, তো এদের কিন্তু নামকরণের কিছু নিয়ম আছে। তো এই নিয়মটা পরীক্ষা আসে যে ইউপ্যাক পদ্ধতিতে সম্পৃক্ত হাইড্রোকার্বন তথা অ্যালকেনের নামকরণ গুলা লিখো। ঠিক আছে, তারপর এখানে আরো নিচে তিনটা প্রশ্ন দেখতে পাচ্ছেন। এখানে আর নিচে আপনারা তিনটা কোশ্চেন দেখতে পাচ্ছেন। ওকে, আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করি। প্রথমত হচ্ছে আমরা প্রথম প্রশ্নটা নিয়ে একটু যদি আলোচনা করি যে ইউপ্যাক পদ্ধতিতে সম্পৃক্ত হাইড্রোকার্বনের, দেখেন এখানে আসলেই আপনাদের বইটার মধ্যে অনেক কিছু তথ্য দেওয়া আছে। তো আমি মনে করি আসলে এত তথ্য দেওয়ার দরকার ছিল না, এটাকে যদি আরো সহজ ভাষায় উপস্থাপন করা যেত তাহলে কিন্তু ভালো হতো। দেখেন, যে কোনো জৈব যৌগের, আমি যদি যে কোনো জৈব যৌগের কথা বলি, তাহলে তার নামের মধ্যে দুইটা অংশ থাকে। কয়টা অংশ থাকে? দুইটা অংশ। প্রথম একটা অংশ হচ্ছে শব্দমূল, এবং লাস্টে একটা অংশ যুক্ত হয়। ঠিক আছে, লাস্টে দেখবেন এখানে একটা অংশ যুক্ত হবে। এই যে শব্দমূলটা আছে না স্যার, এই শব্দমূলটা হচ্ছে, আপনি যদি আমি অ্যালকেনের কথা বলি, বা সম্পৃক্ত হাইড্রোকার্বনের কথা বলি, সম্পৃক্ত হাইড্রোকার্বনের বা অ্যালকেনের নামকরণের ক্ষেত্রে আপনি এই বিষয়টা লক্ষ্য করবেন, এই অ্যালকেনের নামের ক্ষেত্রে দুইটা অংশ আছে। আপনাদের বইয়ের মধ্যে এরকম আছে, উপপদ, শব্দমূল এবং পরপদ এরকম আছে। আমি বেসিক্যালি এটা দুইটা ভাষায় বলতেছি, যে শব্দমূল আর এটা হচ্ছে পরপদ, মানে লাস্টে যেটা যুক্ত হবে। তো এই শব্দমূলটা বেসিক্যালি গঠিত হয় সংখ্যাবাচক, অর্থাৎ সংখ্যাবাচক যে গ্রিক ওয়ার্ড আছে না, সেই সংখ্যাবাচক গ্রিক ওয়ার্ড দ্বারা এই শব্দমূলটা গঠিত হয়। ঠিক আছে, এবং পরপদ হিসাবে এদের নামের শেষে এন যুক্ত হয়ে থাকে। কথাটা হয়তো বা সবাই ভালো করে বুঝতে পারেন নাই। আমরা অ্যালকেনের নামকরণের ক্ষেত্রে এই কথাটা বলতে পারি যে প্রত্যেকটা অ্যালকেন শ্রেণীর যত যৌগ আছে সবাই এই বিষয়টা ফলো করে, তাদের নামকরণটা আপনি এই দুইটা বিষয় ভাবে করতে পারবেন। কিভাবে? দেখেন, আমি যদি মিথেনের কথা বলি, মিথেন, ঠিক সেম ভাবে এটার নাম যে মিথেন হয়েছে, কিভাবে মিথেন হয়েছে, তাই না? এই মিথেন নামকরণটা আপনি করছেন কিভাবে? তারপর আপনি যদি বলি ইথেন, C2H6, এটাকে আপনি ইথেন বলতেছেন, এটার নাম ইথেন কিভাবে আসলো? তারপর আপনাকে যদি বলি
C3H8, এটাকে আপনি প্রোপেন কেন বলতেছেন? এটার নামকরণটা কেমনে হইল? আপনারা সকলে জানেন জৈব যৌগের নামকরণটা করা হয় কার্বনের সংখ্যার উপর ভিত্তি করে। জৈব যৌগের নামকরণটা করা হয় বেসিক্যালি কার্বনের সংখ্যার উপর বেস করে, মানে জৈব যৌগে কার্বন যতগুলো আছে তার নামকরণটা ওই সংখ্যার উপর বেস করে করা হবে, যে আসলে কার্বন কয়টা আছে। যেমন আপনারা এই যৌগের মধ্যে দেখতে পাচ্ছেন কার্বন আছে কয়টা। এখন আমরা দেখবো যে এটার নামটা আসলে মিথেন হইলো কিভাবে। তো দেখেন এই যে যে যৌগটা আছে এখানে আমি দেখতেই পাচ্ছি কার্বন আছে কয়টা স্যার? একটা। কার্বন কয়টা আছে স্যার বলেন তো? একটা কার্বন আছে। এই যে কার্বন সংখ্যা যে একটা, এই এককে গ্রিক ভাষায় আমরা বলে থাকি মিথ। এটা আপনাদের বই লেখা আছে, দেখেন যে কার্বনের সংখ্যার উপর ভিত্তি করে গ্রিক কিছু ওয়ার্ড লেখা আছে, মিথা, ইথা, প্রোপা, বিউটা, পেন্টা, হেক্সা, হেপ্টাক্টন, এরকম লেখা আছে না? সো ওই নামগুলোর উপর ভিত্তি করে এরকম হয়েছে। তাহলে এই যে শব্দমূল, এই শব্দমূলটা গঠিত হয় বেসিক্যালি এই কার্বন সংখ্যার যে নামটা আছে গ্রিক নামটা সেটার উপর বেস করে। তাহলে যেমন এখানে একটা কার্বন আছে, তো এই একটা কার্বনের যে নামটা গ্রিক ওয়ার্ডটা সেটাকে আমরা মিথা বলতেছি বা মিথ বলতেছি, যাই বলেন কোনো সমস্যা নেই, মিথ, তাই না? বা মিথা। তো আমি এটার নাম কি লিখলাম? এই যে একটা আছে কার্বন, সেই জন্য আমি কি লিখলাম? মিথা লিখলাম বা মিথেন লিখলাম, সমস্যা নাই, মিথা লিখলাম। ওকে, এখন এটা কোন শ্রেণীর সদস্য? অ্যালকেন শ্রেণীর। অ্যালকেনের নামের শেষে দেখেন তো কি আছে? এন কথাটা আছে না? অ্যালকেনের নামের শেষে কথাটা আছে কি? এন। তাহলে এই যে এই গ্রিক ওয়ার্ডের সাথে বা শব্দমূলের সাথে আপনি কি করতেছেন? এন কথাটা যুক্ত করতেছেন। তাহলে মিথা যোগ এন মিলিত হবে, কি হবে বলেন তো স্যার? মিথেন হয়ে যাবে। কি হবে স্যার? মিথেন হয়ে যাবে। এই যে এভাবে মূলত নামকরণ করছে। ঠিক সেম ভাবে এটা হচ্ছে দুইটা কার্বন আছে, সেজন্য এটার গ্রিক ওয়ার্ডটা হচ্ছে ইথা। এটার সাথে আপনি যদি এন কথাটা যুক্ত করেন তাহলে ইথা যোগ এন মানে ইথেন। ঠিক সেম ভাবে তিনটা আছে, তাহলে এটাকে আমরা বলি প্রোপা। প্রোপার সাথে আপনি এন যুক্ত করেন প্রোপেন। তাহলে এই হচ্ছে প্রথম কথা, এটা হচ্ছে মূল কথা। ঠিক আছে? তাহলে আপনি প্রথমত এইভাবে একটু বলবেন যে ইউপ্যাক পদ্ধতি অনুসারে প্রত্যেকটা যৌগেরই, প্রত্যেকটা অ্যালকেন যৌগেরই, অ্যালকেন শ্রেণীর যত যৌগ আছে সকল যৌগের নামের দুইটা অংশ থাকে, একটা হচ্ছে শব্দমূল আর একটা হচ্ছে তার পরবর্তী থাকে। ঠিক আছে? তো এই শব্দমূলটা গঠিত হয় কার্বনের যে সংখ্যাবাচক নামটা আছে সেই সংখ্যাবাচক, যে সংখ্যাবাচক বলতে গ্রিক যে নামটা আছে সেই নামটা প্রথমত বসে, তার শেষে অ্যালকেনের যে লাস্টে যে এন কথাটা আছে সেটার সাথে আমরা এন যুক্ত করে অ্যালকেন শ্রেণীর নামটা করে থাকি। ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন এখানে আরো স্টেপ আছে। তাহলে এক নাম্বার কথা বুঝতে পারছি। এরপর দেখেন আরেকটা স্টেপ, 2 নাম্বার। যদি কোন একটা মনে করেন শিকল এরকম লম্বা, এরকম একাধিক শিকল আছে, পার্শ্ব শিকল আছে, কি আছে? পার্শ্ব শিকল আছে। পার্শ্ব শিকল আমি একটু বলতেছি, তো এরকম ধরনের একটা শিকল, এখানে আবার এরকম পার্শ্ব শিকল আছে। আমি জাস্ট কার্বন দিয়ে বোঝাচ্ছি, হ্যাঁ? তো এরকম একটা পার্শ্ব শিকল আছে, তাহলে এখানে একটা কার্বন, তো এরকম একটা যৌগ আছে আর কি। তাহলে এখন কথা হচ্ছে, তো এখানে আপনি কোন শিকলটাকে মূল শিকল হিসেবে বিবেচনা করবেন আর কোনটাকে আপনি পার্শ্ব শিকল হিসেবে বিবেচনা করবেন? দেখেন যখন আমাদের এরকম একাধিক শাখা শিকল থাকবে, মানে পার্শ্ব শিকল থাকবে, তখন সেটা নামকরণ করতে হয় এইভাবে, যে শিকলের মধ্যে কার্বন সবচেয়ে বেশি থাকবে সেটাকে আপনি মূল শিকল হিসেবে বিবেচনা করবেন, সেটা হচ্ছে আপনার মূল শিকল। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে শিকলটা দেখতে পাচ্ছি, এই শিকলটাকে, মানে এই শিকলের মধ্যে কার্বন হচ্ছে সবচেয়ে বেশি। এরপরে এই শিকলগুলোর মধ্যে কিন্তু ওই রকম কার্বন নাই, তার মানে এটা হচ্ছে আমাদের মেইন শিকল, আর এই দুটো হচ্ছে তাদের শাখা শিকল। ঠিক আছে? তাহলে 2 নম্বর স্টেপে এই কথাটা লিখবেন যে যে শিকলের মধ্যে কার্বন সংখ্যা বেশি থাকবে সেটাকে মূল শিকল হিসেবে বিবেচনা করতে হবে এবং বাকি শিকলগুলো হবে শাখা শিকল। তারপরে যেমন দেখেন এখানে ধরেন একটা কার্বন আছে, তার মানে এটাকে আপনি মানে এই একটা কার্বনের জন্য এটার নাম দিয়েছেন মিথা। আর এখানে যেহেতু দুইটা কার্বন আছে তার মানে এটা অবশ্যই ইথেন হবে বা ইথেন এরকম একটা শ্রেণীর হবে, তাই না? তো যখন এরকম থাকবে একাধিক, দেখেন এখানে আছে মিথা, এখানে ধরেন ইথা আছে। তো এখন আপনি কোন নামটাকে আগে লিখবেন? 3 নাম্বার নিয়মটা হচ্ছে যে কোনটাকে আপনি আগে লিখবেন, মিথাটাকে আগে লিখবেন নাকি ইথাটাকে আপনি আগে লিখবেন, কোনটাকে আপনি আগে লিখবেন? সেক্ষেত্রে ইংরেজি যে বর্ণমালাটা আছে না স্যার, ইংরেজি যে বর্ণমালা এবিসিডি পড়ছেন, সেই এবিসিডি ইংরেজি বর্ণমালার নাম মানে সেই ক্রমানুসারে হবে আর কি। ঠিক আছে? যেমন ধরেন এটা হচ্ছে মিথা। মিথা মানে কি? প্রথম অক্ষর কি আছে? এম আছে। আর এখানে ইথা, ধরেন আমাদের প্রথম অক্ষর কি আছে? ই আছে। তাহলে বলেন তো কোনটা আগে? ই আগে না আমাদের, যদি সেম হইতো আর কি, হ্যাঁ? তো যখন এরকম থাকবে যে
ইংরেজি বর্ণমালা যখন থাকবে তখন সেটার ক্রম অনুসারে আমরা সেটাকে আগে লিখবো। তাহলে ইথাটাকে আমরা আগে লিখবো, তারপরে কি লিখবো, মিথা লিখবো। এবং এখানে একটু নাম্বারিংটা করতে হবে। এই যে 1 2 3 4 5 6 7, অর্থাৎ আপনি কার্বন গুলাকে ডান পাশ থেকে বাম পাশে অথবা বাম পাশ থেকে ডান পাশে এরকম করে নাম্বারিং করতে পারে যে মূল শিকলটাকে। যেমন এটা 1 নম্বর কার্বন, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এটা 4, এটা 5, এটা 6, এটা 7। তাহলে যেহেতু এখানে দেখেন কিভাবে নামটা লিখতেছেন, তাহলে এখানে যেহেতু 2টা কার্বন আছে, তাহলে আপনি এটা এইভাবে লিখবেন এবং এটার অবস্থানটা উল্লেখ করে দিতে হবে যে এই ইথা গ্রুপটা কয় নাম্বার কার্বনের সাথে আছে আমাদের স্যার, 2 নাম্বার কার্বনের সাথে আছে। সেজন্য বলবো আমরা 2 ইথা। তারপরে এখানে যে আরেকটা শাখা শিকল আছে, সেই শাখা শিকলের অবস্থানটাও আপনাকে উল্লেখ করে দিতে হবে। এটা কয় নাম্বার কার্বনের সাথে আছে স্যার, 4 নাম্বার কার্বনের সাথে আছে। তাহলে বলবেন 2 ইথা 4 মিথা, তারপরে মেইন শিকলটা বলে দিবেন। কথা বুঝতে পারছি? আমি একটু ভালো করে বুঝাই দিই আপনাদেরকে। সাপোজ আমি এটাকে একটু যদি যোগ আকারে লিখি, এরকম করে লিখলাম CH3 CH2 CH2, তারপর আবার CH2 CH2 CH3, এরকম করে লিখলাম মনে করেন। হ্যাঁ, আচ্ছা। তো এইখানে আমাদের কি আছে, একটা শাখা শিকল আছে। সাপোজ মনে করেন এখানে আছে আমাদের C2H5 C2H5, আর এখানে একটা শাখা শিকল আছে CH3 আছে। আচ্ছা, তো আমাদের নামকরণের নিয়মের মধ্যে কি বলছিলাম, প্রথমত দেখবো যে কোন শিকলে কার্বন সংখ্যা সবচেয়ে বেশি আছে, কোন শিকলে কার্বন সংখ্যাটা সবচেয়ে বেশি আছে। তা আমরা দেখতে পাচ্ছি বা গুণে দেখতে পারেন আপনি, এই শিকলটার মধ্যে কার্বন সংখ্যা হচ্ছে সবচেয়ে বেশি। তাহলে তাহলে আমি নাম্বারিং যদি করি, এটা আপনি ডান দিক থেকেও গুনতে পারেন, বাম দিক থেকেও গুনতে পারেন। বাট যখন দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকবে বা কার্যকরী মূলক থাকবে, তখন সেই ক্ষেত্রে কার্যকরী মূলকটা যে দিক থেকে কাছে হবে আপনি সেই দিক থেকে গণনাটা শুরু করবেন। ঠিক আছে, 3 4 5 6, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে টোটাল 6টা আমাদের কার্বন আছে। ওকে, এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে 2 নাম্বার কার্বনের সাথে আমাদের একটা ইথাইল মূলক যুক্ত আছে এবং 4 নাম্বার কার্বনের সাথে আমাদের এখানে কি আছে, একটা মিথাইল মূলক যুক্ত আছে। তো এখন এটা নামটা আমি লিখবো কিভাবে? তো আমি যে কথাটা বলছিলাম যে আমাদের প্রথম কি করতে হবে, যখন এখানে একাধিক মূলক থাকবে, মানে একাধিক পার্শ্ব শিকল থাকবে, তখন সেই পার্শ্ব শিকলের যে যৌগটা বা যে মূলকটা যুক্ত আছে, সেই মূলকে দেখবো আমি ইংরেজি যে অ্যালফাবেট গুলো আছে সেটার ক্রমানুসারে আমি একটু নামটা লেখার চেষ্টা করবো। যেমন ধরেন এটা কি বলি, মিথাইল মূলক, মানে প্রথম করে এম আছে, এম, মিথাইল লিখলে তো এম লাগে না, তাই না? আর এটা হচ্ছে কি ইথাইল, মানে ই লাগতেছে। তাহলে কোনটা আগে, এম আগে না ই আগে? ই আগে অবশ্যই, কারণ আপনি প্রথমত এটা লিখবেন। যখন এটা লিখবেন তখন এই মূলকটা কয় নাম্বার কার্বনের সাথে আছে তার অবস্থানটা উল্লেখ করতে হবে। তাহলে দেখেন তো সে কয় নাম্বার কার্বনের সাথে আছে, 2 নাম্বার। তাহলে আমরা বলবো 2 ইথা বা 2 ইথাইল। ঠিক আছে, তারপরে মিথাইল মূলকটা কয় নাম্বারের সাথে আছে বলেন তো, 4 নম্বরের সাথে, তাহলে 4 মিথাইল। তারপরে কি আছে বলেন তো, কয়টা কার্বন আছে দেখেন তো, কয়টা, 6টা। 6টা কার্বন, সবগুলো একক বন্ধন আছে, মানে এটা হচ্ছে অ্যালকেন শ্রেণীর। তাহলে 6 কার্বন যুক্ত অ্যালকেনকে আপনি কি বলেন, হেক্সেন বলেন। তাহলে এই যেটা নাম হবে হেক্সেন। 2 ইথাইল 4 মিথাইল হেক্সেন, এটা নামটা হবে এরকম ভাবে। তো আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন। তাহলে এই হচ্ছে নামকরণের। তো আমি এখানে যে বিষয়গুলো আলোচনা করলাম, আপনি এটা একটু স্টেপ বাই স্টেপ আলোচনা করে দিবেন, তাহলেই হয়ে যাবে। যে প্রথমত আমরা কিভাবে নাম করি, ফার্স্ট অফ অল কথাটা ছিল যে কোনো অ্যালকেনের নামের মধ্যে 2টা পার্ট আপনি পাবেন, একটা শব্দমূল, শব্দমূলটা গঠিত হবে কার্বন সংখ্যার যে গ্রিক নামটা আছে সেটা অনুসারে। কার্বন একটা থাকলে আপনি লিখবেন মিথা, 2টা থাকলে ইথা, 3টা থাকলে প্রোপা, 4টা থাকলে বিউটা, এরকম করে আর কি। তারপরে লিখবেন কি এন, অর্থাৎ এই শব্দমূলের সাথে আমরা এন যুক্ত করব। আর যদি অ্যালকিন হইতো তাহলে শব্দমূলের সাথে আমরা ইন যুক্ত করতাম, যদি অ্যালকাইন হইতো শব্দমূলের সাথে আমরা আইন যুক্ত করতাম, যদি অ্যালকোহল হইতো তাহলে আমরা শব্দমূলের সাথে কি করতাম, অল বা নল কথাটা আমরা যুক্ত করতাম। ঠিক আছে, এরকম আর কি বিষয়টা। তারপর আমরা 2 নম্বর নিয়ম কি দেখেছি স্যার, 2 নম্বর নিয়ম দেখেছি যে আমরা কোনটা শাখা শিকল আর কোনটা মেইন শিকল এটা আইডেন্টিফাই করতে হবে। কিভাবে আইডেন্টিফাই করব, যেখানে কার্বন বেশি সেটা মেইন শিকল, আর যেগুলোর মধ্যে কার্বন কম থাকবে সেটা হচ্ছে শাখা শিকল বা পার্শ্ব শিকল। 3 নম্বর কথা হচ্ছে যদি একাধিক শাখা শিকল থাকে তাহলে সেই শাখা শিকল আমরা কোনটাকে আগে লিখবো, যেটা ইংরেজি অ্যালফাবেট অনুসারে যেটা আগে আছে সেটাকে আগে লিখবো। তারপরে 4 নম্বর কথা হচ্ছে যে আমরা কার্বন সংখ্যাকে গণনা করব এবং যে দিক থেকে মূলকটা কাজ হবে আমরা সেই দিক থেকে গণনা করার চেষ্টা করব। ঠিক আছে, আচ্ছা। তারপর আমরা কি করব, 5 নাম্বার স্টেপে বলে দিব যে এই যে আমাদের শাখা শিকলের অবস্থানটা উল্লেখ করে দিতে হবে। শাখা শিকলের অবস্থানটা আমাদের কি করে দিতে হবে স্যার, উল্লেখ করে দিতে হবে। এই হচ্ছে বিষয়টা আর কি, নামকরণের এই হচ্ছে বিষয়টা। ওকে, আচ্ছা। এরপরে যদি আমরা যাই, এরপরে এখান থেকে আর কি কি কোশ্চেন ছিল আমাদের,
অ্যালকেনের শিল্প উৎপাদন বা ইথাইন বা এসিটিলিনের, আচ্ছা আমি একটু দ্বিতীয় অধ্যায়টা যদি আপনাদেরকে দেখি, দ্বিতীয় অধ্যায়ের মধ্যে আরো কি কি বিষয় আছে সেটার উপর ভিত্তি করে আলোচনা করি। দেখেন দ্বিতীয় অধ্যায়, যেমন আমাদের দ্বিতীয় অধ্যায়ে কি আছে দেখি তো, এলিফ্যাটিক হাইড্রোকার্বন। এই এলিফ্যাটিক হাইড্রোকার্বন থেকে আমাদের আরো কি কি শিখতে হবে আমি একটু বলে দিই আপনাদেরকে। এখান থেকে দুইটা কোশ্চেন ভালো করে পড়বেন। একটা হচ্ছে উর্টজ বিক্রিয়া আছে না, উর্টজ বিক্রিয়া, উর্টজ বিক্রিয়ার মাধ্যমে কিভাবে আমরা অ্যালকেন প্রস্তুত করতে পারি। উর্টজ বিক্রিয়ার সাহায্যে, উর্টজ বিক্রিয়া কাকে বলে, সেই উর্টজ বিক্রিয়া অনুসারে যে অ্যালকেনের যে প্রস্তুত প্রণালীটা আছে, অ্যালকেনের যে কি আছে স্যার, প্রস্তুত প্রণালীটা আছে, অ্যালকেনের যে প্রস্তুত প্রণালী, উর্টজ বিক্রিয়া সাহায্যে অ্যালকেনের প্রস্তুতি, অ্যালকেনের প্রস্তুতি, এটা ভেরি মাচ ইম্পর্টেন্ট। আরেকটা হচ্ছে অসম্পৃক্ততার পরীক্ষা, দুইটা পরীক্ষা আছে, অসম্পৃক্ততার, অসম্পৃক্ততার পরীক্ষা, ঠিক আছে। এই যে দুইটা কোশ্চেন, আপনি দুইটা থেকে যে কোনো একটা সংক্ষিপ্ত প্রশ্ন অবশ্যই পাবেন, ঠিক আছে। এই দুইটা পড়বো আমরা সংক্ষিপ্তর জন্য, এই দুইটা পড়বো হচ্ছে স্যার আমরা সংক্ষিপ্তর জন্য, আর রচনামূলকের জন্য পড়বো হচ্ছে স্যার আমরা, রচনামূলকের জন্য জাস্ট আমরা একটা কোশ্চেনই পড়তেছি, রচনামূলকের জন্য জাস্ট আমরা একটা কোশ্চেনই পড়তেছি যে আমাদের নামকরণটা, আমাদের নামকরণটা, জৈব যৌগের জন্য জাস্ট আমরা নামকরণটাই শিখবো, দ্যাটস এনাফ। এটা অ্যালকেনের ক্ষেত্রে হইতে পারে, অ্যালকেনের ক্ষেত্রে হইতে পারে, অ্যালকাইনের ক্ষেত্রে হবে, আমি বুঝাই দিছি পুরোটাই। তো এখন চলেন আমরা এই উর্টজ বিক্রিয়াটা আসলে কাকে বলে সেটা একটু যদি বুঝি। এই উর্টজ বিক্রিয়াটা কি আর অসম্পৃক্ততার পরীক্ষাটা কি, এই উর্টজ বিক্রিয়াটা একটু বোঝার চেষ্টা করি স্যার। শুষ্ক ইথারে আমরা যদি অ্যালকাইল হ্যালাইডকে, কাকে স্যার, অ্যালকাইল হ্যালাইডকে কোন একটা ধাতুর সাথে বিক্রিয়া ঘটাই, তখন সেইখান থেকে সম্পৃক্ত হাইড্রোকার্বন উৎপন্ন হয়। যেমন ধরেন আমরা যদি শুষ্ক ইথারে 2 অণু ইথাইল, এটা বিক্রিয়াটা মূলত এইভাবে লেখা হয়। ধরেন 2 অণু আমাদের কি আছে, অ্যালকাইল হ্যালাইড আছে। তো এই অ্যালকাইল হ্যালাইডকে আপনি কি করতেছেন স্যার বলেন তো, যে কোনো একটা ধাতু ধরেন সোডিয়াম, এটার সাথে যখন আপনি বিক্রিয়া করাবেন শুষ্ক ইথারে, তখন যে কাজটা ঘটবে, কি, এই যে যে হ্যালাইড মূলকটা আছে না, একবার আমি হ্যালাইড মূলক বলতেছি মানে হেলোজেন গ্রুপের যেগুলো আছে, হেলোজেন গ্রুপের মৌল কোনগুলো, আপনি ফ্লোরিন বলতে পারেন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এগুলো হচ্ছে কি হেলোজেন গ্রুপের মৌল। তো এই যে শুষ্ক ইথারে আপনি যখন অ্যালকাইল হ্যালাইডের সাথে সোডিয়াম ধাতুকে উত্তপ্ত করবেন, তখন মূলত এখান থেকে কি হবে স্যার, অ্যালকেন উৎপন্ন হবে। কিভাবে উৎপন্ন একটু দেখেন। এই যে যে হ্যালাইড মূলকটা আছে, এই হ্যালাইড মূলকের সোডিয়ামের সাথে খুব ভালো একটা সম্পর্ক, ঠিক আছে, যার কারণে এই হ্যালাইডটা এখান থেকে সোডিয়ামের সাথে যুক্ত হয়ে উৎপন্ন করবে আপনার সোডিয়াম হ্যালাইড, ঠিক আছে। কি উৎপন্ন করলো স্যার, সোডিয়াম হ্যালাইড। এরপরে তাহলে এখানে থাকতেছে কি বলেন তো, এখানে কি থাকতেছে, দুইটা আর, আর বলতে আসলে বোঝায় অ্যালকাইল মূলককে। তখন কি হবে, এই দুইটা অ্যালকাইল মূলক পরস্পরের সাথে যুক্ত হয়ে একটা অ্যালকেন তৈরি করবে। এই যেটা হচ্ছে কিন্তু অ্যালকেনের সংকেত। এখন অনেকে বলতে পারেন যে স্যার আসলে এটা কিভাবে অ্যালকেনের সংকেত হইলো, আমি সেটাও দেখাই দিই। মনে করেন অ্যালকাইল মূলক কাকে বলে, দেখেন আপনারা যদি এখানে একটা মিথাইল মূলকের কথা চিন্তা করেন, কি চিন্তা করেন স্যার, মিথাইল মূলক, যেমন CH3, আমি একটা মিথেন কথা বলি, এটা হচ্ছে মিথেন, এটা হচ্ছে অ্যালকেন, হ্যাঁ, মিথেন হচ্ছে এক প্রকার অ্যালকেন। আচ্ছা, আর এখান থেকে আমরা অ্যালকাইল মূলকটা কিভাবে উৎপন্ন করি বা অ্যালকাইল মূলকটা বুঝতে পারি সেটা একটু দেখেন। এটা এক প্রকার মূলক, হ্যাঁ। তো এই মিথেনের মধ্যে হাইড্রোজেন কয়টা আছে স্যার, 4টা। কয়টা আছে, 4টা হাইড্রোজেন আছে। তো এখন আপনি যদি এখান থেকে একটা হাইড্রোজেনকে অপসারণ করে দেন, আমাদের অ্যালকেনের মধ্যে যে কয়টা হাইড্রোজেন আছে সেই হাইড্রোজেনকে আমরা যদি কি করি, একটা হাইড্রোজেনকে অপসারণ করি, সবগুলা থেকে যে কোনো একটা হাইড্রোজেনকে আমরা অপসারণ করলাম, দেখেন এটা তো আমাদের কি বলেন তো, একটা অ্যালকেন। তাহলে এই অ্যালকেন থেকে আমরা কি করতেছি, একটা হাইড্রোজেনকে অপসারণ করতেছি, বাদ দিতেছি। তা আমি মনে করেন সাপোজ এই হাইড্রোজেনটাকে বাদ দিলাম, এই যে এটা যেটা ছিল এটাকে বাদ দিছি। যদি বাদ দেন আপনি, তাহলে দেখেন তো এরকম পান কিনা, এই যে এই হাতটা তখন মুক্ত হয়ে গেছে না। তো যখন এটার মুক্ত, তখনই সেটাকে তো আপনি মূলক বলতেছেন। তো মুক্ত না থাকলে তো সে কারোর সাথে যুক্ত হতে পারতেছে না। তো মূলক মানে কি, তার একটা হাত ফ্রি থাকতে হবে, তাই তো। তো এই যে দেখেন, যখন এখান থেকে আপনি একটা হাইড্রোজেনকে অপসারণ করে দিয়েছেন, এই হাইড্রোজেনটাকে অপসারণ করার কারণে তার একটা হাত ফ্রি হয়ে গেছে। সুতরাং এই কারণে এটাকে আপনি মূলক বলতেছেন। তাহলে যখন আমরা অ্যালকেন থেকে একটা হাইড্রোজেনকে অপসারণ করি, তখন আমাদের যে মূলকটা উৎপন্ন হয় সেই মূলকটাকে অ্যালকাইল মূলক বলে থাকি। আর এই অ্যালকাইল মূলক তাহলে দেখেন, এটা সংখ্যাটা ছিল কত, CH4, আর এখানে পাইছেন কত,
CH3, CH3 লেখার পরে এরকম একটা টান দিবেন, ঠিক আছে, কারণ এটা একটা মূলক। আচ্ছা, এই যে অ্যালকাইল মূলকটা আছে, এই অ্যালকাইল মূলক মানে যে কোনো অ্যালকাইল মূলককে আপনি আর দ্বারা প্রকাশ করেন, যে কোনো অ্যালকাইল মূলককে আমরা কি দ্বারা প্রকাশ করি? আর দ্বারা। আর মানে অ্যালকাইল মূলক, আবার আর মানে রনিসান না, হ্যাঁ, আর মানে হচ্ছে অ্যালকাইল মূলক। তো এই যে আমাদের অ্যালকাইল মূলকটা এখানে আছে, তো দেখেন এটাকে আমরা অ্যালকাইল মূলক বলতেছি। অ্যালকাইল মূলকের মধ্যে সবসময় মনে রাখবেন যে অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন কম থাকবে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের মিথাইল মূলক। সেম ভাবে যদি বলি আমি ইথাইল মূলক, তাহলে ইথাইল মূলকটা হবে এরকম C2H5, কেননা কি C2H6, এটা হচ্ছে কার? এটা হচ্ছে ইথেন। তো ইথেন থেকে যখন একটা হাইড্রোজেন বাদ দিয়েছেন, মানে এখানে 6টা, দেখেন এখানে 5টা আছে, একটা বাদ দিয়েছেন আপনি, ঠিক আছে, সেজন্য এটাকে কি বলা হবে? ইথাইল মূলক বলা হবে। ঠিক সেম ভাবে প্রোপাইল মূলক, বিউটাইল মূলক, পেন্টাইল মূলক, এরকম আর কি, হ্যাঁ। ওকে, তাহলে এখন খেয়াল করেন, তাহলে এই যে এখানে কি বলছি? আর 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 মানে কি? এটা একটা অ্যালকাইল মূলক, এটা একটা অ্যালকাইল মূলক। তাহলে দেখেন যখন দুইটা অ্যালকাইল মূলক পরস্পরের সাথে যুক্ত হয়েছে, তাহলে এই যে CH3 কি স্যার? একটা অ্যালকাইল মূলক না? এটার সাথে আপনি আরেকটা অ্যালকাইল মূলক যুক্ত করে দেন, CH3। তাহলে দেখেন CH3 আর এই যে স্যার CH3, মাঝখানে কয় বন্ধন আছে? একক বন্ধন আছে। তাহলে যখন এই দুইটা কারণে মাঝখানে একক বন্ধন থাকে, তখন সেটা মানে নির্দ্বিধায় একটা কি অ্যালকাইল অ্যালকেন, ঠিক আছে না? আবার যদি আপনি এমনি বোঝার চেষ্টা করবেন, কার্বন কয়টা আছে স্যার? দুইটা। হাইড্রোজেন কয়টা আছে? 3 3 6। এই দেখেন এটা কার সংকেত? ইথেনের না? ইথেন কি এক প্রকার অ্যালকেন। তাহলে এই যে যখন আমরা কি করতেছি, অ্যালকাইল হ্যালাইডকে শুষ্ক ইথারে নিয়ে সোডিয়ামের সাথে বিক্রিয়া ঘটাচ্ছি, ঠিক আছে, তখন কি হবে? এই হ্যালাইডটা সোডিয়ামের সাথে বিক্রিয়া করে সোডিয়াম হ্যালাইড তৈরি করে। পরবর্তীতে এই যে এখানে এই বিক্রিয়ার মেইন শর্তটাই হচ্ছে অ্যালকাইল হ্যালাইডটা যে নিবেন আপনি, এই অ্যালকাইল হ্যালাইডটা দ্বিগুণ পরিমাণ থাকতে হবে। 2 অণু নিতে হবে। কয় অণু নিতে হবে স্যার? 2 অণু, ঠিক আছে। তো 2 অণু নিলে এখানে এই যে স্যার আমাদের যে সোডিয়ামটা আছে, সোডিয়ামের সাথে এই হ্যালোজেনটা যুক্ত হয়ে সোডিয়াম হ্যালাইড তৈরি করবে। আর এই যে এখানে যে দুইটা অ্যালকাইল মূলক ছিল, এই দুইটা অ্যালকাইল মূলক পরস্পরের সাথে একটা বন্ধন তৈরি করবে এবং এর মাধ্যমে মূলত একটা অ্যালকেন উৎপন্ন হবে। আমি যদি একটা যৌগের সংকেত দ্বারা বোঝাই, যৌগের সংকেত দ্বারা বোঝাই, যৌগের সংকেত, দেখেন অর্গানিক কেমিস্ট্রি যদি আপনি বুঝেন খুব ভালো, অর্গানিক কেমিস্ট্রি বুঝে পড়লে খুবই সহজ, বাট না বুঝে পড়লে মহা কঠিন। যেমন ধরুন আমি এখানে নিলাম 2 অণু মিথাইল ক্লোরাইড বা মিথাইল আয়োডাইড, আপনাদের বইয়ের ভাষায় বোঝায়, এখানে আমরা মিথাইল আয়োডাইড নিলাম। এটাকে আমরা কি করতেছি? সোডিয়ামের সাথে বিক্রিয়া ঘটাচ্ছি, 2 অণু সোডিয়ামের কি করতেছি? শুষ্ক ইথারে নিয়ে। তাহলে কি হবে? এই যে যে আয়োডিনটা আছে না স্যার, এই যে যে আয়োডিনটা, এই আয়োডিনটা সোডিয়ামের সাথে যুক্ত হয়ে যাবে। তাহলে এই আয়োডিন সোডিয়ামের সাথে যুক্ত হয়ে 2 অণু সোডিয়াম আয়োডাইড তৈরি করলো। পরবর্তীতে এখানে কয় অণু মিথাইল মূলক আছে বলেন তো স্যার? 2 অণু মিথাইল মূলক। তাহলে এই 2 অণু মিথাইল মূলক পরস্পরের সাথে একটা বন্ধন তৈরি করে ফেলবে, ঠিক আছে। এই দুইটা মূলক পরস্পরের সাথে একটা বন্ধন করে ফেললো এবং এই মূলকটার নাম কি বলেন তো? দেখেন তো কি উৎপন্ন হয়েছে? ইথেন না? CH3CH3 ইথেনের। তাহলে এই যে দেখেন অ্যালকেন তৈরি করছে। তাহলে এইটাই হচ্ছে ওটস বিক্রিয়া। তাহলে এই যে ওটস বিক্রিয়া আমরা এইভাবে অ্যালকেন তৈরি করতে পারি, বুঝতে পারছি? আচ্ছা, এরপরে যেটা আছে অসম্পৃক্ততার পরীক্ষা। কার পরীক্ষা স্যার? অসম্পৃক্ততার। অসম্পৃক্ত, দেখেন আমি একটু আর বলি, হাইড্রোকার্বনকে দুইটা ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে সম্পৃক্ত আর একটা হচ্ছে অসম্পৃক্ত। হাইড্রোকার্বনকে দুইটা ভাগে ভাগ করা যায়। হাইড্রোকার্বনকে আপনি কয়টা ভাগে ভাগ করতে পারেন? দুইটা ভাগে ভাগ করতে পারেন, একটা হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন আর একটা হচ্ছে অসম্পৃক্ত। তো সম্পৃক্ত কথার মিনিং কি আর অসম্পৃক্ত কথার মিনিংটা কি একটু বোঝার চেষ্টা করেন। সম্পৃক্ত কথার মিনিং হচ্ছে যখন দেখবেন কার্বন এবং কার্বনের মাঝখানে একক বন্ধন আছে, দ্যাট মিন্স অ্যালকেন, দ্যাট মিন্স অ্যালকেন, ঠিক আছে। অ্যালকেন হচ্ছে এক প্রকার সম্পৃক্ত যৌগ, কারণ অ্যালকেনের ক্ষেত্রে সবসময় দেখবেন কার্বন এবং কার্বনের মাঝখানে একটা বন্ধন আছে। আর অসম্পৃক্তটা হচ্ছে যখন দেখবেন কার্বন এবং কার্বনের মাঝখানে দুইটা বন্ধন অথবা তিনটা বন্ধন আছে। মূলত এখানে নামকরণটা কেন হয় জানেন? কারণ হচ্ছে যখন একটা বন্ধন থাকে তখন সেটা হচ্ছে সিগমা বন্ধন, খুবই স্ট্রং, তারা মানে সহজে ভাঙে না, সেই জন্য তারা আসলে সংযোজন বিক্রিয়া দিতে পারে না। বাট যখন দেখবেন কার্বন এবং কার্বনের মাঝখানে দুইটা বা তিনটা বন্ধন থাকবে, তখন সেটা হচ্ছে কি স্যার? তখন সেখানে কিন্তু পাই বন্ধন থাকে। যেমন এখানে একটা পাই বন্ধন আছে, এখানে দুইটা পাই বন্ধন আছে। তাহলে যে যৌগগুলোর মধ্যে পাই বন্ধন আছে, যে সকল হাইড্রোকার্বনে এই পাই বন্ধনের উপস্থিতি আছে, তাদেরকেই অসম্পৃক্ত যৌগ বলা হয়। পাই বন্ধন আছে মানে কি? অসম্পৃক্ত। কেন অসম্পৃক্ত জানেন? কারণ তারা খুব সহজেই, পাই বন্ধন হচ্ছে একটা দুর্বল, পাশাপাশি থেকে যেহেতু বন্ধন গঠন করে তো সেই জন্য দুর্বল থাকে। সেই দুর্বল বন্ধনটা খুব সহজেই ভেঙে গিয়ে অন্য কারোর সাথে একটা সংযোজন বিক্রিয়া প্রদর্শন করে, অন্য কারোর সাথে যুক্ত হয়ে কি করে স্যার? একটা সংযোজন বিক্রিয়া প্রদর্শন করে, ঠিক আছে। তাহলে এই যেটা হচ্ছে, এই যে দ্বিবন্ধন কার আছে বলেন তো? অ্যালকিনের। তাহলে অ্যালকিন হচ্ছে এক প্রকার অসম্পৃক্ত হাইড্রোকার্বন, আর ত্রিবন্ধন থাকে হচ্ছে অ্যালকাইনের, এই অ্যালকাইনটা হচ্ছে এক প্রকার অসম্পৃক্ত হাইড্রোকার্বন।
তাহলে কোন একটা যৌগ যে অসম্পৃক্ত, কোন একটা যৌগ যে অসম্পৃক্ত সেটা আপনি বুঝবেন কিভাবে? কোন একটা যৌগ যে অসম্পৃক্ত সেটা আপনি বুঝবেন কিভাবে? ধরেন কোন একটা বিকারে আপনি একটা যৌগ রাখছেন, এখন সেই যৌগটা যে অসম্পৃক্ত আপনি এটা কিভাবে আইডেন্টিফাই করবেন? সেটা আইডেন্টিফাই করার জন্য একটা পরীক্ষা আছে। একটা পরীক্ষা হচ্ছে ব্রোমিন দমন পরীক্ষা। এক নম্বর হচ্ছে কি স্যার? ব্রোমিন দ্রবণ পরীক্ষা। অসম্পৃক্ততার পরীক্ষা দুইটা দেওয়া আছে আপনাদের বইয়ে, একটা হচ্ছে ব্রোমিন দমন পরীক্ষা, হ্যাঁ, ব্রোমিন দ্রবণ, আরেকটা হচ্ছে বেয়ার পরীক্ষা, বেয়ার পরীক্ষা। ওকে, এই দুইটা হচ্ছে অসম্পৃক্ততার পরীক্ষা। কেন জানেন? কারণ আপনি যখন কোন একটা ব্রোমিনের সাথে কোন একটা ব্রোমিন দ্রবণে, ব্রোমিন দ্রবণে, কোন দ্রবণে স্যার? ব্রোমিন দ্রবণের মধ্যে, ব্রোমিন দ্রবণের মধ্যে সাপোজ আমি বিক্রিয়াটা একটু ব্যাখ্যা করে দিচ্ছি। মনে করেন এখানে আমাদের কি আছে? ইথিন আছে। কি আছে স্যার? ইথিন, CH2 ইথিন। এটার সাথে আমরা কি যুক্ত করলাম? লাল বর্ণের ব্রোমিন যুক্ত করলাম। তো যখন আমরা ইথিনের সাথে লাল বর্ণের ব্রোমিন দ্রবণ যুক্ত করতেছি, তখন কি করবে? এই যে দেখেন, এই যে ইথিনের মধ্যে কি আছে স্যার? একটা একটা সিগমা বন্ধন আছে আর হচ্ছে পাই বন্ধন আছে। তো দেখেন যদি কার্টুন সংখ্যাটা দেখেন তাহলে এরকম হবে, দ্বিবন্ধন, এই যে হাইড্রোজেন, বাকি হাইড্রোজেন আছে, দেখেন এখানে হাইড্রোজেন কটা ছিল? দুইটা, এখানে দুইটা, এই যে স্যার দুইটা দুইটা করে লিখলাম। তাহলে এখানে কি আছে? একটা সিগমা আছে, একটা পাই বন্ধন আছে। আমি আগেই বলছি অসম্পৃক্ত মানে এখানে পাই বন্ধন আছে, যেটার মধ্যে দ্বিবন্ধন সেখানে পাই বন্ধন হচ্ছে একটা, আর এখানে পাই বন্ধন, এই যে অ্যালকেনের ক্ষেত্রে পাই বন্ধন আছে দুইটা। তো এখানে একটা পাই বন্ধন আছে, তো পাই বন্ধনটা কি দুর্বল, ঠিক না? তো কি হবে স্যার? এই পাই বন্ধনটা ভেঙে যাবে। তাহলে পাই বন্ধনটা ভেঙে গেল, যখনই এখানে একটা বন্ধন ভেঙে যাচ্ছে তখন এখানে দুই কার্বনের কয়টা হাত খালি হয়ে গেল? দুইটা হাত খালি হয়ে গেল। তো দুইটা হাত খালি হয়ে যাওয়ার কারণে এখানে ব্রোমিন কয়টা ছিল স্যার বলেন তো? ব্রোমিন কয়টা? দুইটা। এই দুইটা ব্রোমিন এসে স্যার এই জায়গায় যুক্ত হয়ে যাবে, ঠিক আছে? এখানে একটা ব্রোমিন যুক্ত হবে, এখানে একটা ব্রোমিন যুক্ত হবে। তার মানে বোঝা যাচ্ছে যে এই যে আমাদের অসম্পৃক্ত হাইড্রোকার্বনটা আমরা নিলাম, ইথিনটা নিলাম, এই ইথিনটা কি করছে? লাল বর্ণের ব্রোমিনের সাথে যুক্ত হয়ে, লাল বর্ণের ব্রোমিনের সাথে কি হয়েছে স্যার? যুক্ত হয়েছে। লাল বর্ণের ব্রোমিনের সাথে যুক্ত হয়ে এই ব্রোমিনের যে লাল বর্ণটা ছিল সেটাকে সে অপসারণ করে ফেলে, মানে লাল বর্ণটা দূরীভূত হয়ে যাবে। লাল বর্ণ দূরীভূত হয়ে সে কি উৎপন্ন করবে স্যার? এটাকে যদি 1 নম্বর কার্বন ধরেন, এটাকে 2 নম্বর কার্বন ধরেন, তাহলে 1 নম্বরের সাথে একটা ব্রোমিন আছে, 2 নম্বরের সাথে একটা ব্রোমিন আছে, তার মানে 1 2 ব্রোমিন কয়টা স্যার? দুইটা। তাহলে এখানে হবে ডাই। কি ডাই? ডাই মানে দুই। কি দুইটা আছে? ব্রোমিন, তার মানে 1 2 ড্রাই ব্রোমো। তার মানে কার্বন এবং কার্বনের মাঝখানে কয় বন্ধন আছে? একক বন্ধন। একক বন্ধন মানেই হচ্ছে কি? ইথেন। তাহলে কি করছি? যখনই আমরা ব্রোমিনের, লাল বর্ণের ব্রোমিন দ্রবণে অসম্পৃক্ত একটা হাইড্রোকার্বন, সেটা অ্যালকিন হইতে পারে, অ্যালকাইনও হইতে পারে, অ্যালকিন অথবা অ্যালকাইনকে যুক্ত করতেছি, তখন অ্যালকাইনের পাই বন্ধনটা ভেঙে যাচ্ছে এবং পাই বন্ধন ভেঙে যাওয়ার কারণে ব্রোমিনটা এটার সাথে একটা সংযোজন বিক্রিয়া প্রদর্শন করতেছে, এবং সংযোজন বিক্রিয়া প্রদর্শন করার মাধ্যমে 1 2 ডাইব্রোমিথেন উৎপন্ন করতেছে, এবং যার ফলে ব্রোমিনের যে লাল বর্ণটা ছিল, ব্রোমিনের যে লাল বর্ণটা ছিল সেটা কিন্তু স্যার দূরীভূত হয়ে যায়। কি হয়ে যায়? দূরীভূত হয়ে যায়। তাহলে এই লাল বর্ণটা কি করে ফেলেছে স্যার? ডিসকালার করে ফেলে, দূরীভূত করতে পারে। এই পরীক্ষার মাধ্যমে মূলত আমরা বুঝতে পারি যে এই যৌগটা অসম্পৃক্ত। কেননা কোন সম্পৃক্ত হাইড্রোকার্বন, মানে একটা অ্যালকিন যদি আপনি এখানে নিতেন, অ্যালকেন যদি এখানে নিতেন, এই অ্যালকেন কখনোই এই ব্রোমিনের সাথে বিক্রিয়া করতো না। কারণ অ্যালকেনের মধ্যে মাঝখানে কোনো পাই বন্ধন নাই, আছে সিগমা, সিগমার সাথে ভাঙে না, সেই কারণে তারা সংযোজন বিক্রিয়া দিতে পারে না। কি বিক্রিয়া দেয়? এই এরা মূলত প্রতিস্থাপন বিক্রিয়া দেয়, আর এরা সংযোজন বিক্রিয়া দেয়, ঠিক আছে? এইভাবে মূলত তার লাল বর্ণ দূরীভূত করে বিদায় এটাকে আমরা কি বলতে পারি? অসম্পৃক্ততার একটা পরীক্ষা বলতে পারি। মূলত এই পরীক্ষা দ্বারাই কোন একটা যৌগ যে অসম্পৃক্ত সেটা আইডেন্টিফাই করা হয়। সেজন্য এই পরীক্ষাটাকে আমরা কি বলি? অসম্পৃক্ততার পরীক্ষা বলে থাকি। আরেকটা একটা পরীক্ষা কি স্যার? ওই যে বেয়ার পরীক্ষা যেটাকে বলি, মানে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে, পটাশিয়াম পারম্যাঙ্গানেটের জলীয় দ্রবণের সাথে আপনি যদি কোনো একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন তৈরি করেন, তাহলে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের যে গোলাপ পণ্যটা আছে সেটা দূরীভূত হয়ে যায়, এবং এর মাধ্যমে কিন্তু প্রমাণিত হয় যে ওইটা একটা অসম্পৃক্ত যৌগ। কেননা যদি আপনি ওই পটাশিয়াম পারম্যাঙ্গানেটের মধ্যে কোন একটা সম্পৃক্ত হাইড্রোকার্বন মানে অ্যালকিন যুক্ত করেন, তাহলে কিন্তু যে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের যে বর্ণটা আছে সেটা সে দূরীভূত করতে পারে না। তাহলে এই দুইটা পরীক্ষাকে আমরা কি বলতেছি? অসম্পৃক্ততার পরীক্ষা। একটা হচ্ছে কি ব্রোমিন দমন পরীক্ষা, আর একটা হচ্ছে কি স্যার এই যে বেয়ার পরীক্ষা। বেয়ার পরীক্ষা কেমনে করা হয়? পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে, পারম্যাঙ্গানেটের জলীয় দ্রবণের সাথে মূলত কি দেওয়া হয় স্যার? অসম্পৃক্ত যে হাইড্রোকার্বন গুলো থাকে, অ্যালকিন, এগুলো যুক্ত করা হয়।
এবং যুক্ত করলেই দেখা যাবে সেখান থেকে কি উৎপন্ন হয়, ইথিলিন গ্লাইকল উৎপন্ন হয়, এবং ইথিলিন গ্লাইকল উৎপন্ন করার মাধ্যমে তার যে গোলাপী বর্ণটা আছে সেটা দ্রবীভূত করে ফেলে। এই পরীক্ষার মাধ্যমে মূলত বোঝা যায় যে এই যৌগটা হচ্ছে অসম্পৃক্ত, কারণ সম্পৃক্ত গুলো এই ধরনের বিক্রিয়া প্রদর্শন করে না। ঠিক আছে, তাহলে আশা করি এই পর্যন্ত ক্লিয়ার। এই যে দ্বিতীয় অধ্যায় থেকে কি পড়বো স্যার, এ টু জেড লেখা আছে। দ্বিতীয় অধ্যায় থেকে আমরা কি পড়বো বলছিলাম, এই যে ওটস বিক্রিয়াটা পড়বো, আর হচ্ছে অসম্পৃক্ততার পরীক্ষা, ভেরি মাচ ইম্পর্টেন্ট। আপনারা এই দুইটার যে কোনো একটা পরীক্ষায় পাবেন 100% গ্যারান্টি, কোনো মিস নাই। ঠিক আছে, আর ওই যে শ্রেণী বিভাগটা, ঠিক আছে, নামকরণ এটা পড়বেন আর নামকরণটা পড়বেন, দ্যাটস এনাফ। এইটা এই অধ্যায় থেকে পড়লে এনাফ, এইটা এই অধ্যায় থেকে পড়লে এনাফ। ওকে, তারপরে চলুন আমরা পরবর্তী অধ্যায়ে যাই। পরবর্তী অধ্যায়ে আমাদের কি আছে, পরবর্তী অধ্যায় আছে অ্যালকোহল। অ্যালকোহলটা থেকে আমাদের পড়তে হবে, অ্যালকোহলটা থেকে আমাদের হচ্ছে অ্যালকোহলের শ্রেণী বিভাগটা খুব সুন্দর করে পড়বো, আর অ্যালকোহলের ব্যবহার, রেকটিফাইড স্পিরিট কাকে বলা হয়, অ্যালকোহলের ব্যবহার কি, এই বিষয়গুলো আমাদের এখান থেকে পড়তে হবে। ঠিক আছে, আমি এখান থেকে বলে দিচ্ছি কি কি পড়বো। তারপরে হচ্ছে আমাদের তৃতীয় অধ্যায়, চ্যাপ্টার 3, অ্যালকোহল। অ্যালকোহল থেকে আমরা পড়বো হচ্ছে সংক্ষিপ্তর জন্য জাস্ট এই কোশ্চেনটা পড়েন, রেকটিফাইড স্পিরিট কাকে বলা হয়। আপনারা সকলে জানেন যে ইথানলের 95.6% বা 96% জলীয় দ্রবণকেই রেকটিফাইড স্পিরিট বলা হয়। তো এই যে রেকটিফাইড স্পিরিট কাকে বলে বা বলতে কি বুঝো, রেকটিফাইড স্পিরিট কাকে বলে, এটা সংক্ষিপ্তর জন্য অবশ্যই আসবে, 100% গ্যারান্টি। ঠিক আছে, কি বললাম স্যার, ইথানলের 95.6% জলীয় দ্রবণকে রেকটিফাইড স্পিরিট বলা হয়। আচ্ছা, এরপর আরেকটা কি বিষয় বলছিলাম এখানে, আরেকটা হচ্ছে অ্যালকোহলের ব্যবহার, ঠিক আছে, শিল্পক্ষেত্রে অ্যালকোহলের ব্যবহার আলোচনা করো, শিল্পক্ষেত্রে অ্যালকোহলের ব্যবহার আলোচনা করো। এবং 3 নম্বরটা কোশ্চেন করবেন, অ্যালকোহলের শ্রেণীবিভাগ, অ্যালকোহলের শ্রেণীবিভাগ ভেরি মাচ ইম্পর্টেন্ট। অ্যালকোহলের শ্রেণীবিভাগ, মনোহাইড্রিক অ্যালকোহলের যে শ্রেণীবিভাগটা আছে সেটা ভেরি মাচ ইম্পর্টেন্ট, আমি বলে বুঝাই দিব আপনাদেরকে, সমস্যা নাই। আরেকটা প্রশ্ন বললাম যে অ্যালকোহলের প্রস্তুত প্রণালী, অ্যালকোহলের প্রস্তুত প্রণালী সেটা হইতে পারে শ্বেতসার থেকে বা ওয়াটার গ্যাস থেকে, শ্বেতসার থেকে এবং হচ্ছে ওয়াটার গ্যাস, ঠিক আছে, অর্থাৎ শ্বেতসার এবং ওয়াটার গ্যাস, এই দুইটা থেকে অ্যালকোহলের যে প্রস্তুত প্রণালীটা আছে সেটা পরীক্ষা আসে। এই যে নিচের দুইটা কোশ্চেন বললাম না স্যার, এই দুইটা কোশ্চেন করবেন হচ্ছে রচনামূলকের জন্য, রচনামূলক, আর এই দুইটা পড়বেন হচ্ছে সংক্ষিপ্তর জন্য। এই তৃতীয় অধ্যায় থেকে 4টা কোশ্চেন পড়লে এনাফ, এবং এখান থেকে 100% প্রশ্ন আপনার পরীক্ষায় থাকবে একদম। ঠিক আছে, কোনো মিস নাই, আমি যেভাবে বললাম এইভাবে পড়েন, আপনাদের পরীক্ষার মধ্যে 100% কমন পাবেন। ঠিক আছে, কোনো মিস নাই, 100% কমন পাবেন। কি কি বললাম, যে রেকটিফাইড স্পিরিট খুবই সহজ, অ্যালকোহলের ব্যবহার অনেক ব্যবহার আছে, দ্রাবক হিসাবে, কত হিসাবে, এটা থিওরিটিক্যাল কোশ্চেন নিজেরাই পড়ে নেবেন। অ্যালকোহলের শ্রেণীবিভাগটা আমি দেখাচ্ছি, আর অ্যালকোহলের প্রস্তুত প্রণালী, শ্বেতসার থেকে অ্যালকোহল প্রস্তুত করা যায় জানেন, এবং ওয়াটার গ্যাস থেকে অ্যালকোহল প্রস্তুত করা যায়, এই প্রস্তুত প্রণালী শিখে ফেলবেন। এই দুইটার মধ্যে যে কোনো একটা রচনামূলকে পাবেন। ঠিক আছে, দেখেন আমি তাহলে প্রথম দুইটা আশা করি পারবেন। এই অ্যালকোহলের শ্রেণীবিভাগটা একটু দেখাচ্ছি আপনাদেরকে। যেমন ধরেন আমরা অ্যালকোহলকে প্রথমত যৌগের মধ্যে কয়টা হাইড্রোক্সিল মূলক আছে এটার উপর ভিত্তি করে, মানে কয়টা হাইড্রোক্সিল মূলক আছে এটার উপর ভিত্তি করে আমরা এটাকে দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে মনোহাইড্রিক, আরেকটা হচ্ছে পলিহাইড্রিক অ্যালকোহল। ঠিক আছে, একটা হচ্ছে মনোহাইড্রিক অ্যালকোহল, আর একটা কি বলেন তো স্যার, পলিহাইড্রিক অ্যালকোহল। তো মনো মানে কত স্যার, এক। তার মানে কি বলা যায়, যে সকল যৌগে শুধুমাত্র একটা হাইড্রোক্সিল মূলক থাকবে, কয়টা হাইড্রোক্সিল মূলক থাকবে, একটা হাইড্রোক্সিল মূলক, তাদেরকে মনোহাইড্রিক অ্যালকোহল বলা হবে। আর যে সকল যৌগে একের অধিক
হাইড্রোক্সিল মূলক থাকবে, মানে অনেকগুলা, পলি কথার অর্থ হচ্ছে অনেক বা বহু, কারণ বহু কি থাকবে, হাইড্রোক্সিল মূলক থাকবে, তাদেরকে আমরা বলতেছি পলিহাইড্রিক অ্যালকোহল। ওকে, তাদেরকে আমরা কি বলতেছি, পলিহাইড্রিক অ্যালকোহল। ঠিক আছে, একটা এক্সাম্পল দেওয়া যাক, মনে করেন মনোহাইড্রিক অ্যালকোহল, এই যে মিথানলের কথা বলি, যদি মিথানল একটা আছে না, তার মানে কি এটা হচ্ছে পলি মনোহাইড্রিক অ্যালকোহল। আর পলিহাইড্রিক মানে কি, এখানে এই যৌগটার মধ্যে কি থাকে, অসংখ্য, ধরেন এরকম একটা কার্বনের শিকল আছে, তার কার্বনের শিকলের মধ্যে অসংখ্য দেখেন এই যেরকম হাইড্রোক্সিল মূলক আছে। ঠিক আছে, তো এই ধরনের যৌগ যেগুলো আছে, এই ধরনের যৌগ যেগুলো আছে, এদেরকে আপনি বলবেন পলিহাইড্রিক অ্যালকোহল। এদের মধ্যে দেখেন এখানে কতগুলো হাইড্রোক্সিল মূলক আছে। তো এই ধরনের যৌগ যেগুলো আছে তাদেরকে পলিহাইড্রিক অ্যালকোহল বলা যায়, আর এগুলো হচ্ছে মনোহাইড্রিক অ্যালকোহল। এই মনোহাইড্রিক অ্যালকোহলকে আবার তিনটা ভাগে ভাগ করা যায়। মনোহাইড্রিক অ্যালকোহলকে আবার কয়টা অ্যালকাইল মূলক আছে সেটার উপর বেস করে কয়েকটা ক্যাটাগরিতে ভাগ করা যায়। যেমন দেখেন, মনোহাইড্রিক অ্যালকোহলকে আমরা কি বলতে পারি, তিনটা ভাগে ভাগ করতে পারি। 1 ডিগ্রি অ্যালকোহল, বা যেটাকে প্রাইমারি অ্যালকোহল বলা হয়। তারপরে আছে আপনার 2 ডিগ্রি অ্যালকোহল, তারপরে আছে 3 ডিগ্রি বা টারশিয়ারি অ্যালকোহল। ঠিক আছে, প্রাইমারি, সেকেন্ডারি এবং হচ্ছে টারশিয়ারি অ্যালকোহল। ঠিক আছে, এই তিনটা অ্যালকোহল আমরা ভাগ করতে পারি। এখন খেয়াল করেন প্রাইমারি অ্যালকোহল কোনটা বা 1 ডিগ্রি অ্যালকোহল কোনটা। আমি এরকম একটা অ্যালকোহল লিখলাম, ধরেন এখানে আছে কি আমাদের CH2, এটা আছে। এখানে যদি একটা, মানে কোন যৌগের ক্ষেত্রে যদি দেখেন যে একটা অ্যালকাইল মূলক আছে, সেটা হচ্ছে 1 ডিগ্রি। আর কোন যৌগের ক্ষেত্রে যদি দেখেন যে দুইটা, কয়টা স্যার, দুইটা কি আছে, দুইটা আমাদের অ্যালকাইল মূলক আছে, সেটাকে আমরা কি বলবো, 2 ডিগ্রি অ্যালকোহল। আর যে সকল যৌগের ক্ষেত্রে আপনি দেখবেন, যে সকল যৌগের ক্ষেত্রে আপনি দেখবেন তিনটা, মানে কোনো হাইড্রোজেন নাই, সবগুলা কি করছে, অ্যালকাইল মূলক দ্বারা প্রতিস্থাপিত হয়ে গেছে, তখন সেটাকে আপনি বলতে পারবেন, 3 ডিগ্রি অ্যালকোহল বা টারশিয়ারি অ্যালকোহল। একটু খেয়াল করেন এই জায়গায়, একটু খেয়াল করেন, প্রথমত বুঝাই দিলাম খুব দ্রুতই, সংক্ষেপ মনে রাখা যাবে না, যে একটা অ্যালকাইল মানে 1 ডিগ্রি, দুইটা অ্যালকাইল মানে 2 ডিগ্রি, তিনটা অ্যালকাইল মানে 3 ডিগ্রি, মনে রাখা যাবে না, খুবই সহজ। তো দেখেন এখানে হাইড্রোজেন কয়টা আছে স্যার, মানে আমি যদি মিথাইলের কথাটা বলি, মিথানলের কথাটা বলি, মনে করেন আমাদের CH3OH আছে, এটা হচ্ছে মিথানল। তো এই মিথানলের মধ্যে হাইড্রোজেন আছে কয়টা স্যার, তিনটা। এখন আমি এই তিনটা হাইড্রোজেনের মধ্যে, এখানে যে কয়টা হাইড্রোজেন ছিল স্যার, তিনটা হাইড্রোজেন ছিল। এই তিনটা হাইড্রোজেনের মধ্যে আমি কি করলাম স্যার, দেখেন যদি একটা হাইড্রোজেনকে আমি কোন একটা অ্যালকাইল মূলক দ্বারা প্রতিস্থাপন করে দিই, একটা অ্যালকাইল মূলক দ্বারা প্রতিস্থাপন করি, তাহলে আমি যে অ্যালকোহলটা পাবো সেটা হবে আমাদের 1 ডিগ্রি অ্যালকোহল। আপনি দেখেন এখানে যে আর CH2, মানে কয়টা হাইড্রোজেন আছে, যে দুইটা, বুঝতে পারছি। পরবর্তীতে আপনি যদি আবার একটা হাইড্রোজেনকে প্রতিস্থাপন করেন, এখন দেখেন এখানে হাইড্রোজেন কয়টা ছিল, আগে এটার মধ্যে দুইটা ছিল, এখন এই দুইটা হাইড্রোজেনের মধ্যে আরেকটা হাইড্রোজেনকে অ্যালকাইল মূলক দ্বারা প্রতিস্থাপন করা হয়, মনে করেন এখানে একটা হাইড্রোজেনকে আপনি প্রতিস্থাপন করে দিলেন, তাহলে এই যে এটাকে বলবেন 2 ডিগ্রি। এরপরে যদি এটাকে কি করেন, এখানে আরেকটা হাইড্রোজেন আছে, এটাকে যদি লাস্টে কি করে দেন, প্রতিস্থাপন করে দেন কোন একটা অ্যালকাইল মূলক দ্বারা, তাহলে সেটা হবে আপনাদের 3 ডিগ্রি অ্যালকোহল। ঠিক আছে, তাহলে আমাদের এখান থেকে এটুকু পড়লে এনাফ, অ্যালকোহল ব্যবহারটা পড়বো। আর শ্বেতসার থেকে যে অ্যালকোহল প্রস্তুত প্রণালী, সেটা তো আপনারা সকলে জানেন। আমরা প্রথমত হচ্ছে কি আহ শ্বেতসারের মধ্যে কি করি স্যার, ইস্ট যুক্ত করি। তো ইস্ট হচ্ছে ডায়াস্টেস নামক এক ধরনের এনজাইম উৎপন্ন করে, যে এনজাইমটা হচ্ছে শ্বেতসারকে ভেঙে দেয়, ভেঙে হচ্ছে সেখান থেকে আপনার হচ্ছে মল্টেজে রূপান্তর করে। পরবর্তী মল্টেজের মধ্যে আমরা হচ্ছে কি যে জাইমেস এনজাইমটা আছে, সেই জাইমেস এনজাইমটা সরি মেলটেস এনজাইম যেটা আছে, সেই এনজাইম যুক্ত করলে সেখান থেকে গ্লুকোজ উৎপন্ন হয়। পরবর্তীতে সেই গ্লুকোজের মধ্যে আবার যদি আমরা জাইমেস এনজাইমটা প্রয়োগ করি, তাহলে সেখান থেকে মূলত ইথানল পাওয়া যায়। ঠিক না, তাহলে এটা করে আশা করি পাওয়া যাবে, এটা একদম সহজ। আমি একটু স্টেপ বাই স্টেপ লিখে দিই, দেখেন। ধরেন এখানে আমাদের কি আছে, শ্বেতসার। শ্বেতসার, তো এই শ্বেতসারের মধ্যে আমরা কি প্রয়োগ করলাম স্যার, ইস্ট প্রয়োগ করলাম। তো ইস্ট প্রয়োগ করলে এখান থেকে কি 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 এনজাইমটা উৎপন্ন হবে বলেন তো স্যার, এখান থেকে আমাদের উৎপন্ন হবে স্যার ডায়াস্টেস এনজাইমটা উৎপন্ন হবে, ডায়াস্টেস এনজাইমটা উৎপন্ন হইলো, ডায়াস্টেস এনজাইমটা উৎপন্ন হইলো। তো ডায়াস্টেস এনজাইম শ্বেতসারকে ভেঙে কিসে রূপান্তর করবে স্যার, মল্টেজে। ঠিক আছে, এক ধরনের সুগার তৈরি করবে, মল্টেজ। ওকে, পরবর্তীতে আবার এই মল্টেজ, পরবর্তীতে এই যে মল্টেজ, যে ড্রাই সুগারটা ছিল, ডাইস্যাকারাইড, এই মল্টেজের মধ্যে আপনি যদি কি করেন, মেলটেস নামক, মেলটেস
নামক এনজাইম দেন, তাহলে এই মল্টেজটা ভেঙে গিয়ে আপনার গ্লুকোজে কনভার্ট হবে। ঠিক আছে, পরে গ্লুকোজের উপর যদি আমরা গ্লুকোজ গ্লুকোজের উপর যদি আমরা কি এনজাইম প্রয়োগ করি, জাইমেস এনজাইম, হ্যাঁ, জাইমেস এনজাইম প্রয়োগ করি, তাহলে সেখান থেকে ইথানল পাওয়া যাবে। মূলত শ্বেতসার হচ্ছে অসংখ্য গ্লাইকোসাইটিক বন্ধন দ্বারা গ্লুকোজের একটা পলিমার বলা চলে। মানে অসংখ্য গ্লুকোজ অণু থাকে শ্বেতসারের মধ্যে। তো ডায়াস্টেস এনজাইমটা প্রয়োগ করলে, মানে ইস্ট প্রয়োগ করলে, সেই ইস্ট থেকে ডায়াস্টেস এনজাইম উৎপন্ন হয়। সেই ডায়াস্টেস এনজাইমটার কারণে এই শ্বেতসারটা ভেঙে যায়। মানে শ্বেতসার তো একটা মানে দীর্ঘ শিকল, সেই শিকলটাকে ভেঙে সে ছোট ছোট শিকলে কনভার্ট করে, অর্থাৎ মোল্টেজে রূপান্তর করে। এখানে দুইটা গ্লুকোজ অণু থাকে, তাদের মধ্যে একটা গ্লাইকোসাইডিক বন্ধন থাকে। পরবর্তীতে আবার এই মেলটেজ কি করে, এই যে মোল্টেজের যে গ্লাইকোসাইডিক বন্ধনটা আছে, দুইটা গ্লুকোজ অণুর মধ্যে যে বন্ধনটা থাকে সেটাকে গ্লাইকোসাইডিক বন্ধন বলা হয়। সেই গ্লাইকোসাইডিক বন্ধনটা ভেঙে গিয়ে তৈরি করা হচ্ছে গ্লুকোজ। পরবর্তীতে এই গ্লুকোজটার উপর কি করে, যে জাইমেস নামক যে এনজাইমটা আছে, সেই জাইমেস এনজাইমটা এই গ্লুকোজটাকে ভেঙে সেখান থেকে ইথানল উৎপন্ন করে। ঠিক আছে, এই প্রসিডিউরটা মনে রাখলে না, আর কিছু লাগবে না। আচ্ছা, এর পরবর্তীতে আমরা যাই হচ্ছে জৈব অ্যাসিড। এখান থেকে আমরা কি কি পড়বো একটু দেখি। আমরা জৈব অ্যাসিড থেকে পড়বো হচ্ছে ভিনেগার প্রস্তুতি। হ্যাঁ, ভিনেগারের ব্যবহার এবং প্রস্তুতি, জাস্ট এইটাই। ভিনেগার চ্যাপ্টার 4, আমি একটু লিখে দিই আপনারা কি কি পড়বেন। দেখেন, চ্যাপ্টার 4 থেকে আমরা কি কি পড়বো স্যার? জৈব অ্যাসিড থেকে যে ভিনেগার কাকে বলে, তো এখানে একসাথে লিখে দিই যে ভিনেগার এর ব্যবহার, ভেরি মাচ ইম্পর্টেন্ট ব্যবহার। আর হচ্ছে আখের রস থেকে, আখের রস থেকে ভিনেগার প্রস্তুতি। দুইটা প্রশ্ন করবেন, জাস্ট এই দুইটা, ভিনেগার প্রস্তুতি। ওকে, এখানে ভিনেগার মানে আপনারা সবাই জানেন, ভিনেগার হচ্ছে এক প্রকার জৈব অ্যাসিড, যেটা ইথানোয়িক অ্যাসিড। তো ইথানোয়িক অ্যাসিডের 4 থেকে 10% জলীয় দ্রবণ বা 6 থেকে 10% জলীয় দ্রবণকে কি বলা হয়? ভিনেগার বলা হয়। ভিনেগার আমরা যে খাবারের মধ্যে খাবার সুরক্ষা করার জন্য প্রিজারভেটিভ হিসেবে আমরা ভিনেগারটা কিন্তু ব্যবহার করে থাকি। কারণ কি থাকে, ভিনেগার মধ্যে একটা দুর্বল জৈব অ্যাসিড থাকে। তো এই দুর্বল জৈব অ্যাসিডের যে হাইড্রোজেন মূলকটা আছে, এই হাইড্রোজেন মূলকটা খাবারের মধ্যে কোনো ধরনের ক্ষতিকারক ব্যাকটেরিয়া উৎপন্ন হতে দেয় না, যার কারণে খাবারটা দীর্ঘদিন প্রিজার্ভ থাকে বা সংরক্ষিত থাকে। তো এরকম অনেক ব্যবহার আছে ভিনেগারের, সেই ব্যবহারগুলো লিখবেন। আর হচ্ছে খেজুরের রস থেকে বা আখের রস থেকে আমরা কিভাবে ভিনেগার উৎপন্ন করতে পারি, সেই প্রসিডিওরটা একটু লিখবেন। ঠিক আছে, সরি, খেজুরের রস থেকে, আখের রস না, খেজুরের রস হবে এখানে। ঠিক আছে, তো জাস্ট আমি এটাই বলে দিলাম যে ভিনেগার প্রস্তুতি করবেন, এইটুকু বলে দিই, ভিনেগারের প্রস্তুতি, এটা পরীক্ষা আসতে পারে। তাহলে এই অধ্যায় থেকে জাস্ট এই দুইটা কোশ্চেন, আর কিছু পড়তে হবে না। এই অধ্যায়টা থেকে জাস্ট এই দুইটা কোশ্চেন পড়বেন, ভিনেগারের ব্যবহার আর হচ্ছে প্রস্তুতি। তারপরে যে অধ্যায়টা আছে বেনজিন, বেনজিন থেকে আপনারা পড়বেন হচ্ছে বেনজিনের প্রস্তুত প্রণালী। হ্যাঁ, কি পড়বেন জানেন? এখানে কিছু কোশ্চেন পড়তে হবে। চ্যাপ্টার 5, চ্যাপ্টার 5। আচ্ছা, এই চ্যাপ্টার 5 এর মধ্যে পড়বেন হচ্ছে, আমি বলে দিই, 1 নম্বর হচ্ছে দেখাও যে বেনজিন একটা এরোমেটিক হাইড্রোকার্বন, অর্থাৎ বেনজিন একটি এরোমেটিক যৌগ। বেনজিন একটি এরোমেটিক যৌগ, এটা ব্যাখ্যা করো, ব্যাখ্যা করো। ঠিক আছে, এই হচ্ছে একটা কোশ্চেন। আর 2 নম্বর হচ্ছে বেনজিনের ব্যবহার, বেনজিনের ব্যবহার। 3 নম্বর হচ্ছে বেনজিনের প্রস্তুতি। ফেনল থেকে বেনজিনের প্রস্তুতি আপনারা সবাই জানেন, বেনজিনের প্রস্তুত প্রণালী। ঠিক আছে, এই দুইটা হচ্ছে রচনামূলকের জন্য পড়বেন, রচনামূলক, আর এটা হচ্ছে সংক্ষিপ্তের জন্য পড়বেন। ঠিক আছে, বেনজিনের ব্যবহার এবং বেনজিনের প্রস্তুত প্রণালী। একটা প্রস্তুত প্রণালী আমি একটু দেখাই দিই। যেমন দেখেন, বেনজিন, বেনজিন হচ্ছে কি 6 কার্বন বিশিষ্ট একটা জৈব যৌগ, তাই না? যেমন এখানে ধরেন একটা বেনজিন আমি যদি লিখি, এটা একটা বেনজিনের সংকেত, আপনারা জানেন এই প্রত্যেকটা কোণে একটা করে কার্বন আছে। মূলত বেনজিনের সংকেতটা কি বলেন তো? আণবিক সংকেত C6H6। আর গাঠনিক সংকেতটা কেমন বলেন তো? এই যে এরকম থাকে।
এরকম থাকে, হ্যাঁ, মূলত এটাকে ওইভাবে লেখা হয়। আচ্ছা, এই হচ্ছে বিষয়টা। ঠিক আছে, এখানে দ্বিবন্ধন থাকে, সঞ্চালনশীল পাই বন্ধন থাকে। সো এই যে এটা হচ্ছে আমাদের বেনজিনের যে গাঠনিক স্ট্রাকচারটা সেটা। তো এই হচ্ছে একটা বেনজিন। তো বেনজিনের মধ্যে যখন কি থাকবে, এখানে একটা হাইড্রোজেন মূলক যুক্ত থাকবে, তখন সেটাকে আমরা বলি ফেনল। ফেনল। এই ফেনলকে যখন আপনারা কি করবেন, জিঙ্ক দ্বারা পাতিত করবেন, জিঙ্ক দ্বারা কি করবেন, পাতিত করবেন, ঠিক আছে, জিঙ্কের সাথে পাতিত করবেন, ঠিক আছে, তখন সেখান থেকে মূলত কি হবে, জিঙ্কটা ফেনলের সাথে বিক্রিয়া করে আপনার এখান থেকে বেনজিনটাকে আলাদা করে ফেলবে। অর্থাৎ এই যে যে হাইড্রোজেন মূলকটা আছে বা ফেনল গ্রুপটা আছে, এটা জিঙ্কের সাথে যুক্ত হয়ে যাবে, ঠিক আছে। তো জিঙ্কের সাথে যুক্ত হয়ে গেলে এখান থেকে আপনার কি তৈরি করবে বলেন তো, বেনজিন উৎপন্ন করবে। আশা করি বুঝতে পারছেন, জিঙ্ক অক্সাইড এবং এখান থেকে বেনজিন আমরা পাবো। তাহলে পরে বিক্রিয়াটা লিখতে পারবেন না, এখান থেকে বেনজিনটা জাস্ট আলাদা হয়ে যাবে, এখানে আর কিছু পড়ার প্রয়োজন নাই, জাস্ট এইটুকুই। আর এটা একটা অ্যারোমেটিক হাইড্রোকার্বন এই কারণে, কারণ এখানে সঞ্চালনশীল পাই বন্ধন থাকে, সঞ্চালনশীল পাই বন্ধন থাকে। আরেকটা কোশ্চেন করতে পারেন এটার মধ্যে চলে আসে আসলেই, হাকেল নীতি বা হাকেল তত্ত্ব, ঠিক আছে, হাকেল তত্ত্বটা ব্যাখ্যা করো বা হাকেল নীতিটা ব্যাখ্যা করো, ওইটা পরীক্ষা আসে আমাদের, ঠিক আছে। এই কোশ্চেন গুলো পড়লে এখান থেকে এনাফ, ঠিক আছে। বেনজিন এবং এটা কি তৈরি করবে, জিঙ্ক অক্সাইড, ঠিক আছে, জিঙ্ক অক্সাইড। সুন্দর হয় নাই, একটা ফুটবল দিয়ে দিলাম, ফুটবল মানে কি, ইলেকট্রন গুলো ঘুরতেছে সঞ্চারণশীল, সেই কারণে। তাহলে এটা হচ্ছে ফেনল থেকে বেনজিনের প্রস্তুত প্রণালী। তাহলে এইরকম ভাবে একটু শিখে ফেলবেন, দ্যাটস এনাফ। পারবেন না? তাহলে প্রথম পাঁচটা অধ্যায় কিন্তু কমপ্লিট। তারপরে যদি বলি বেনজিন জাতক, এখান থেকে টোলুইন প্রস্তুতি, ভেরি মাচ ইম্পর্টেন্ট, অর্থপ্যারা নির্দেশক, এগুলো আমাদের পরীক্ষা আসবে, হ্যাঁ। তো এখানে যেমন আমি এখান থেকে কয়টা কোশ্চেন বলতেছি, সেগুলো অবশ্যই অবশ্যই আপনাদের পরীক্ষা আসবে। এখান থেকে প্রস্তুত প্রণালী শিখবেন হচ্ছে টিএনটি। কি কি শিখবেন দেখেন, রচনামূলকের জন্য একটা কোশ্চেন পড়েন, টিএনটি প্রস্তুত প্রণালী, টিএনটি ট্রাইনাইট্রোটোলিন, টিএনটি প্রস্তুত প্রণালী, প্রস্তুত প্রণালী, টিএনটি এর প্রস্তুত প্রণালী যেটা আছে সেটা ট্রাইনাইট্রোটোলিন, ঠিক আছে, 246 ট্রাইনাইট্রোটোলিন, এটা প্রস্তুত করতে হবে, এটা হচ্ছে একটা বিস্ফোরক। আচ্ছা, এটা ভেরি মাচ ইম্পর্টেন্ট, এটা পড়বেন রচনামূলকের জন্য। আর দুইটা কোশ্চেন দিতে সংক্ষিপ্তের জন্য, যেমন হচ্ছে CH3, এই যে মিথাইল মূলকটা আছে, এটা হচ্ছে অর্থপ্যারা নির্দেশক, অর্থ প্যারা নির্দেশক। আর হচ্ছে আরেকটা পড়বেন হচ্ছে এই যে NO2, এটা হচ্ছে মেটা নির্দেশক, মেটা নির্দেশক। এই দুইটা কোশ্চেন পারবেন না, দেখেন একদম সহজ করে দিছি। এই দুইটা পড়বো আমরা সংক্ষিপ্তের জন্য, আর ওই একটা পড়বো রচনামূলকের জন্য। তিনটা কোশ্চেন দিলাম মাত্র, জাস্ট এটা রচনামূলকের জন্য, টিএনটি এর প্রস্তুত প্রণালী এবং হচ্ছে অর্থপ্যারা নির্দেশক, আর হচ্ছে মেটা নির্দেশক। দেখেন টিএনটি প্রস্তুত প্রণালী একদম সহজ, জাস্ট আমরা কি করব, টোলুইনের সাথে, টোলুইনের সাথে গাঢ় সালফিউরিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিডকে যদি আপনি বিক্রিয়া করান, সেক্ষেত্রে প্রথমত অর্থনাইট্রোটোলিন এবং প্যারানাইট্রোটোলিন উৎপন্ন হয়। তারপর হতে সেটাকে আবার যদি আপনি বিক্রিয়া করান, তখন সেখান থেকে 246 ট্রাইনাইট্রোটোলিনটা উৎপন্ন হয়, ঠিক আছে, যেটাকে আমরা সংক্ষেপে টিএনটি বলতে পারি। আচ্ছা, এটা একটু যদি বুঝাই দিই, অর্থ প্যারা নির্দেশকটা দেখেন, অর্থ প্যারা নির্দেশকটা একটু বুঝাই দিই। ধরেন সাপোজ আমি এখানে একটা বেনজিনের চিত্রাঙ্কন করি। বেনজিনের কার্বনের অবস্থানগুলো যদি আপনি খেয়াল করেন, বেনজিনের যে কার্বনের অবস্থানগুলো আছে সেগুলো যদি একটু দেখেন, এই একটা বেনজিন, তাই তো, এটাকে 1 নাম্বার কার্বন বলি, এটা 2 নাম্বার, এটা 3, এটা 4, এটা 5 এবং এটা হচ্ছে 6। এই যে একটা বেনজিনের টোটাল আমি 6টা কার্বন কোথায় আছে দেখাই দিলাম নামকরণ করে। এখন আমি যখন এই 1 নাম্বার কার্বনের সাথে, এই 1 নাম্বার কার্বনে যদি আমাদের এই মিথাইল মূলকটা যুক্ত থাকে, CH3 মূলক, যদি মিথাইল মূলককে যুক্ত করেন আপনি বা মিথাইল মূলক থাকে, তখন দেখা যায় এই বেনজিনের 2 নাম্বার, 4 নাম্বার এবং 6 নাম্বার, 2, 4 এবং 6, এই তিনটা অবস্থানে, এই তিনটা অবস্থানে ইলেকট্রনের ঘনত্ব বেড়ে যায়। ইলেকট্রনের ঘনত্ব কি হয় স্যার, বেড়ে যায়। যার কারণে তখন আপনি যদি এখানে অন্য কোনো একটা মূলক যুক্ত করেন, মানে এখানে মিথাইল মূলকটা আছে 1 নম্বরের সাথে, তখন আপনি যদি অন্য কোনো মূলককে এটা এই টোলনের সাথে বিক্রিয়া করান, তখন সেই মূলকটা হয়তো 2 নাম্বার কার্বনের সাথে যুক্ত হবে, নয়তোবা 4 নাম্বার কার্বনের সাথে যুক্ত হবে, নয়তোবা 6 নাম্বার কার্বনের সাথে যুক্ত হবে, ঠিক আছে। অর্থাৎ তখন একটা ইলেকট্রন আকর্ষী সংযোজন বিক্রিয়া প্রদর্শন করে, ঠিক আছে, সরি, প্রতিস্থাপন বিক্রিয়া প্রদর্শন করে। তাহলে এই যে দেখেন, যখন টোলিন মিথাইল মূলকটা বেনজিনের 1 নাম্বার কার্বনের সাথে যুক্ত আছে, এই অবস্থায় আমি আবার বলতেছি 2, 4 এবং 6, এই তিনটা অবস্থানে ইলেকট্রনের ঘনত্বটা বেড়ে যায়, ঠিক আছে। তো ইলেকট্রনের ঘনত্ব যখন এই অবস্থানগুলোতে বেড়ে যাবে, তখন কোন একটা মূলক
যদি এটার সাথে যুক্ত হতে চায় মানে বিক্রিয়া ঘটান, তখন সেই মূলকটা হইলে 2 নাম্বারের সাথে যুক্ত হবে, নয়তো 4 নাম্বার অবস্থানে, নয়তো বা 6 নাম্বার অবস্থানে। ঠিক আছে, যেমন এই যে আমরা দেখলাম যে টলুইনকে যখন আপনি কি করতেছেন, নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করাচ্ছেন, তখন এখান থেকে যে নাইট্রোজেন ডাইঅক্সাইড মূলকটা আছে, এই নাইট্রোজেন ডাইঅক্সাইড মূলকটা কিন্তু আপনার হচ্ছে এই যে এই জায়গায় এসে যুক্ত হচ্ছে। কেন? কারণ এই যেটা হচ্ছে অর্থপ্যারা নির্দেশক, সেই জন্য সেই যে অর্থ অবস্থানে যুক্ত হয়েছে। তাহলে এই 2 4 6 এটা হচ্ছে অর্থপ্যারার অবস্থান। ঠিক আছে, তো এখানে কোনো মূলক থাকলে এই অবস্থানগুলোতে ইলেকট্রন ঘনত্ব বেড়ে যায়, এই কারণে এরা এখানে এসে যুক্ত হয় দ্বিতীয় কোনো মূলক। আর মেটা অবস্থানটা হচ্ছে যখন এই যে এই মূলকটা NO2 মূলকটা এই জায়গায় যদি দিয়ে দেন আপনি, হ্যাঁ, NO2, তাহলে কি হয় জানেন, এই 2 4 6 এই অবস্থানগুলোতে ইলেকট্রনের ঘনত্ব হ্রাস পায় এবং 3 এবং 5 নম্বর অবস্থানে ইলেকট্রনের ঘনত্বটা বেড়ে যায়। তার কারণে পরবর্তীতে যখনই কোনো মূলকে এসে যুক্ত হবে, তখন এই 3 নম্বরের সাথে বা 5 নম্বরের সাথে এসে যুক্ত হবে। সেই জন্য এই মূলকটাকে বলা হয় মেটা নির্দেশক। ঠিক আছে, তার মানে এক একটা মূলক দেখতে পেলাম যে বেনজিনের ক্ষেত্রে এক একটা অবস্থান ইন্ডিকেট করে। তো এই কারণে তাদেরকে একজনকে আমরা অর্থপ্যারা নির্দেশক বলতেছি, একজনকে আমরা মেটা নির্দেশক বলতেছি। এই হচ্ছে বিষয়। তাহলে আমরা চ্যাপ্টার 6 থেকে জাস্ট এই তিনটা কোশ্চেন পড়বো, টিএনটি আর হচ্ছে কি স্যার অর্থপ্যারা নির্দেশক আর হচ্ছে মেটা নির্দেশক কোনটা, এটা যাতে আমরা পারি। এই হচ্ছে বিষয়। তাহলে আজকের ক্লাসটা আমাদের এই পর্যন্ত থাকুক, ইনশাআল্লাহ আমরা নেক্সট ক্লাস আপনাদের সাথে আবার আমাদের দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।